ধাম ধাম ধাম। পরপর 3টা গুলি চালিয়ে দেওয়া হলো হাসানের বুকে। ছটফট করতে করতে নিজের দম ছাড়ল হাসান। পড়ে রইল তার নিথর দেহ। তা দেখে পাশের চেয়ারে বাঁধা শিহাব ভয়ে জমে গেল। সে ভয়ে ভয়ে সামনে তাকিয়ে দেখে দরজার সামনে একজন ব্যক্তির হাতে গান, আর সেই গানের মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। পরনে তার ব্লু প্যান্ট, ভিতরে ব্ল্যাক টি শার্ট আর উপরে ব্লু জ্যাকেট, মাথায় হেলমেট পরা। সে ব্যক্তিটি ধীর পায়ে এগিয়ে আসে শিহাবের দিকে। শিহাব নাড়াচাড়া করতে পারছে না, কেননা তার হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখ কাপড় দিয়ে বাঁধা। শিহাব ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, বারবার নিজের বাঁধন খোলার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ব্যক্তিটি শিহাবের সামনে গিয়ে দাঁড়ায় আর ওর লোকদের ইশারা করে। সাথে সাথে এক লোক এসে সেই ছেলেটির মুখের বাঁধন খুলে ফেলে, আর সে চিৎকার করে বলে ওঠে, শিহাব, কে আপনি? কেন এনেছেন আমায় এইখানে? কি চাই আপনার? আর ওকে কেন মারলেন? ব্যক্তিটি আমার কি চাই তা তোমার না জানলেও চলবে, আর তোমায় কেন এনেছি তা একটু পরই জানবে। আর ওর মৃত্যু তহ নিশ্চিত ছিলই, কেননা ওর সাহস কিভাবে হয় আমার বিরুদ্ধে যাওয়ার, তার উপর আমার বন্দী থেকে পালানোর। তাই ওর এই অসীম সাহস দেখানোর জন্য তাকে ছোট একটি উপহার দেওয়া হলো। ছেলেটি, দেখুন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমি তহ পালানোরও চেষ্টা করিনি, তাই প্লিজ আমায় ছেড়ে দিন। ব্যক্তিটি, কারেকশন প্লিজ, আমি স্যার না ম্যাম। এই বলে সেই ব্যক্তিটি তার হেলমেট খুলে ফেলে। হেলমেট খোলার সাথে সাথে তার কালো ঘন চুল গড়িয়ে পড়ে তার কোমর পর্যন্ত, দুধে আলতো গায়ের রং, চোখ দুটো হরিণের মতো টানা টানা, সাথে বেশ বড় আর মায়াবী, দেখতে একটু গোলুমলু, ঠোঁটে এক বাঁকানো হাসি, যাতে লুকিয়ে আছে হাজারো রহস্য। শিহাব মেয়েটি দেখে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে থাকে, আর বুঝার চেষ্টা করে সে কে। ছেলেটির এমন চাহনি দেখে সেই মেয়েটি বলে, মেয়েটি কি চিনতে পারছ না তহ? পারবেই বা কিভাবে, আগে তহ কখনো দেখনি। থাক, তোমায় আর কষ্ট করতে হবে না, আমিই বলছি আমি কে। আমি সেই ব্যক্তি যার বিরুদ্ধে তুমি রিসাম গ্রুপের সাথে হাত মিলিয়ে কাজ করছ, মানে আমিই হচ্ছি তান্নাজ রহমান উলফস্টিয়ার। এইটা শোনার পর শিহাব্বর স্বর এক ঢোক গিলে, ওর রীতিমতো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, কেননা সে জানে তার সামনে উপস্থিত ব্যক্তিটা আসলে কতটা ভয়াবহ। সে আমতা আমতা করে বলে, শিহাব, তার মানে আপনি টিআর, দ্য মিস্টেরিয়াস লেডি মাফিয়া? তান্নাজ, ইয়েস মিস শিহাব, আমিই সেই, যার বিরুদ্ধে তুই আর রিসাম গ্রুপের লিডার ষড়যন্ত্র করছিস। শিহাব, ম্যাম প্লিজ মাফ করে দেন, আর এমন হবে না, ভুল করে ফেলেছি আমি, মাফ করে দেন। তান্নাজ, হাহ, মাফ? কখনো না, কেননা তান্নাজের ডিকশনারিতে মাফ বা ক্ষমা বলতে কোনো শব্দ নেই। তান্না তো রহমান শুধু ভুলের শাস্তি দিতে জানে, আর সেই শাস্তি হল মৃত্যু। নাহিদ, গিভ মি দ্য গান। শিহাব, ম্যাম প্লিজ এমন করবেন না, ম্যাম প্লিজ, আরেকবার সুযোগ দিন, প্লিজ ম্যাম প্লিজ, ছেড়ে দিন আমায়, প্লিজ। তান্নাজ শিহাবের সব আর্তনাদ উপেক্ষা করে মাথার বরাবর একটি গুলি চালিয়ে দেয়, আর শিহাব সেখানেই মৃত্যু বরণ করে। তান্নাজ তার লোকেদের বলে, তান্নাজ, নাহিদ, ওদের লাশ দুটোকে রিসাম গ্রুপের গোডাউনের সামনে ফেলে আসবা, আর একটা চিঠিতে লিখে দিবা টিআরের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হতে পারে তা নিজের চোখে দেখে নিতে। নাহিদ, ওকে ম্যাম। তান্নাজ নাহিদকে গানটা দিয়ে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে চলে যায়। তান্নাজের কে আর কেমন তা পরে জানতে পারবেন। আপাতত সে একটা রহস্যই থাক। ইন স্কটল্যান্ড, চলন্ত প্লেন থেকে লাফ দিল এক ছেলে, হাত পা ছড়িয়ে বাতাসের সাথে খেলা করতে করতে নিচে নেমে আসছে সে। এত উপর থেকে স্কাই ডাইভিং করার মজাই আলাদা। উপর থেকে স্কটল্যান্ডের এক পাহাড়ি এলাকার মণিমুগ্ধকর দৃশ্য দেখেই চলেছে, সব কিছুই যেন কেমন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে তার কাছে। তাও সে ফুল স্পিডে নেমে আসছে, কিন্তু মুখে নেই তার কোনো ভয়, আছে এক তাচ্ছিল্যের হাসি, কিন্তু তাতেও কম কি যায়, সেই হাসতেই হাজারো মেয়ে পাগল হতে প্রস্তুত। ঠিক ৬০০০ ফিটে এসে তার প্যারাসুটের বাটন টিপ দিল, আর সাথে সাথে খুলে গেল তার প্যারাসুট। বাতাসের বেগে সে আবার উপরে উঠে গেল।
তারপর আস্তে আস্তে ল্যান্ড করার প্রস্তুতি নিতে থাকল। এক উঁচু পাহাড়ের ঢিলে এসে সে পারফেক্টলি ল্যান্ড করে। ল্যান্ড করার সাথে সাথে সে নিজের বেল্ট খুলে ফেলল, 2 হাত পকেটে গুজে শীষ বাজাতে বাজাতে সামনে এগিয়ে আসে। উজ্জ্বল শ্যামলা গায়ে রং, পরনে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টি শার্ট আর তার উপর ডার্ক ব্রাউন কালার জ্যাকেট, হাতে ব্ল্যাক ব্লেটের ঘড়ি, চুলগুলো সিল্কি হওয়ার কোপালে এসে বাড়ি খাচ্ছে, ঠোঁট দুটো গোলাপি আর তার নিচে এক তিল, তার উপর ঠোঁটে এক রহস্যময় হাসি। সব মিলিয়ে একদম কিলার লুক, যে কোনো মেয়েকে ঘায়েল করার জন্য পারফেক্ট। সেই ছেলেকে সামনে আসতে দেখে কিছু কালো পোশাকি লোক তার দিকে ছুটে আসে। দেখে বোঝা যাচ্ছে এরা হচ্ছে সেই ছেলের বডিগার্ড। সেই বডিগার্ডগুলোর মধ্যে একজন সামনে এগিয়ে আসে, এক হাতে ফাইল তহ অন্য হাতে একটি ফোন নিয়ে। সেই ছেলেটি ফাইলটা হাতে নিয়ে কি জানি চেক করতে থাকে। তখন তার ফোনটি বেজে উঠে, সে ফোনটি হাতে নিয়ে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, ছেলেটি হ্যালো। অপর পাশ থেকে, হ্যালো, ইজ ইট টকিং মিস্টার নিশম খান? নিশম, ইয়েস। অপর পাশ থেকে, স্যার, আই এম ডেভিড প্রথম, হ্যাভ আ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর ইউ। নিশম, স্পিক আপ। যেহেতু তারা স্কটল্যান্ড সেহেতু তাদের ভাষা ইংরেজি হওয়ায় কথা, কিন্তু সকলের সুবিধার্থে পরের কনভানশন বাংলায় লিখছি, কিন্তু আসলে তারা কথাগুলো ইংরেজিতেই বলছে। ডেভিড স্যার, আপনি যাকে এত দিন ধরে খুঁজছেন তার কিছু ইনফরমেশন পাওয়া গিয়েছে। নিশম, সত্যি বলছো তহ? ডেভিড, জি হ্যাঁ স্যার, আমি এইখানে ইতালি এসেছিলাম কিছু কাজে, সেখানে এক মিটিং শেষে একজনের মুখে তার নাম শুনি, পরে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, আর জানতে পারি তারই এক লোক এইখানে আছে। তারপর থেকে তাকে খুঁজে বের করি আর তাকে ধরেও ফেলি। তার থেকে জানতে পারি যে বাংলাদেশে সেই ব্যক্তির এর বিশ্বস্ত লোক আছে, যে নাকি তার ব্যবসা সেখানে পরিচালনা করছে। তার দ্বারা হয়তো আপনি যাকে খুঁজছেন তাকে পেয়ে যাবেন। নিশম, ইয়েস, গট ইট, থ্যাংক ইউ সো মাচ ডেভিড। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছ। চিন্তা করো না, তুমি এই কষ্টের ফল ঠিকই পেয়ে যাবে। টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ডেভিড, এইটা আমার দায়িত্ব স্যার, বাট এখন এই লোকের কি করব? সে এখন ইউজলেস। নিশম, জাস্ট শুট হিম। যে আমার কোনো কাজের না, তার জীবনও কোনো কাজের না। ডেভিড, ওকে বসো। ফোন রাখার পর নিশম এক বিশ্বজয় হাসি দিয়ে বলে, নিশম, অনেক হয়েছে লুকোচুরি, আর না, এইবার হবে হাড্ডা হাড্ডির লড়াই। নিশমের খানের কাজ থেকে পালিয়ে আর যাবে কই? একদিন না তহ একদিন আমার হাতে ধরা দিতেই হবে, আর যেদিন তোমায় আমার রাজে আনতে পারব সেই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। বিকজ ইট ইজ দ্য কিংডম অফ ডেড অ্যান্ড আই এম দ্য কিং অফ দিস কিংডম। এ হচ্ছে নিশম খান, স্কটল্যান্ডের একজন নামকরা মাফিয়ার সাথে একজন বড় ব্যবসায়ী। সকলেই তাকে এক নামে চিনে। মাফিয়া জগতে যেমন তার ভয় সকলেই আতঙ্কিত, তেমনই রিয়াল ওয়ার্ল্ডে সকলেই তার নামে পঞ্চমুখ। কেন না নিশমকে মাফিয়া ওয়ার্ল্ডে খুব কম মানুষই দেখেছে। নিশম আড়ালে থেকেই কাজ করা বেশি পছন্দ করে, তাই বেশিরভাগই তাকে চিনে না, কিন্তু ওর কাজ সম্পর্কে সকলের ধারণা আছে। কোনো ভুল হলে সোজা তাকে শ্যুট করে দেয়, আর পরবর্তীতে তাকে ভয়াবহ শাস্তি দেওয়া হয়। মাফিয়া ওয়ার্ল্ডে সকলে ওকে এনকে নামে চিনে। রাত 2টা বাজে। তান্নাজ ধীর পায়ে বাসায় প্রবেশ করল। চারদিকে অন্ধকার। তান্নাজ অনেক সাবধানে দরজা ভিড়িয়ে পা টিপে টিপে নিজের রুমের দিকে রওনা হল। সেই না সিঁড়িতে পা রাখতে যাবে তখনই বাসার লাইট জ্বলে উঠে ও একটা কণ্ঠ ভেসে আসে। তান্নাজ সাথে সাথে সেখানে ফ্রিশট হয়ে দাঁড়িয়ে পড়ে। রাহুল সাহেব, স্টপ দেয়ার, টার্ন এরাউন্ড। তান্নাজও সুন্দর বাচ্চার মতন ঘুরে দাঁড়ালো। একদম বেবি ফেস করে সে দাঁড়িয়ে রইল। তা দেখে রাহুল সাহেব কড়া গলায় বললেন, রাহুল সাহেব, আজ এমন বেবি ফেস করে লাভ নেই। আমি আজ গলছি না, তাই এখন চুপচাপ বলো কোথায় ছিলে এতক্ষণ? এত রাত হলো যে। তান্নাজ, পপসি, আমি আসলে, মানে। রাহুল সাহেব, আজ আবার কাকে খুন করে ফিরলে? তান্নাজ, মানে, তুমি কেমনে জানলে? রাহুল সাহেব, ভুলে যেও না আমি তোমার পপসি, সো তোমার সকল খোঁজ খবরই আমি রাখি।
আমার থেকে যে কিছু লুকানো বেকার তা তুমি ভালো করেই জানো। তান্না যাই নো পপসি, তোমার থেকে কিছু লুকিয়ে রাখা জাস্ট ইম্পসিবল। এখন তুমি এইটা নিশ্চয়ই জানো আমি কাকে খুন করেছি, আমার কি এখন বলা লাগবে? রাহুল সাহেব হুম জানি, ওই শিহাব আর হাসানকে, কিন্তু আমি শুধু কারণটা জানতে চাচ্ছি। তান্নাজ পরে সব খুলে বলল। তা শুনে রাহুল সাহেব বললেন, রাহুল সাহেব সবই ঠিক আছে, কিন্তু খুনটা নিজে না করলেও পারতে। কতবার বলেছি এইসব ছোট খাটো কাজ করে নিজে হাত নোংরা করবে না। তোমার এই হাত খুবই স্পেশিয়াল, আর তোমার এই স্পেশিয়াল হাতে যে খুব স্পেশিয়াল একজনের মৃত্যু লিখা আছে, তার জন্য কিছু বাঁচিয়ে রাখো। তান্না যাই নো পপসি, তার মৃত্যু আমার হাতে লিখা আছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি ভালো করেই জানো যে আমার কাজ আমি ব্যতীত কেউ করুক ওইটা আমার পছন্দ না। আমার কাজ আমি নিজেই করতে ভালোবাসি। রাহুল সাহেব আই নো ডিয়ার, বাট খুব সাবধানে, আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগে কেউ যাতে তোমার রিয়েল আইডেন্টিটি না জানতে পারে। তান্নাজ ইউ ডোন্ট ওয়ারি পপসি, তান্নাজের রহস্য ভেদ করা এতটাই সহজ নয়। তান্নাজ আর যে একটা কেউ কোনো দিন জানতে পারবে না, কেননা বাইরের দুনিয়ার সকলেই আমায় বেস্ট ডক্টর হিসাবে চিনে। যে রাগী হলেও অনেক ভালো, কোনো মানুষকে যে সে কষ্ট দিতে পারে তা কেউ বিশ্বাসই করবে না, খুন দূরের কথা। রাহুল সাহেব জানি, কিন্তু তাও সাবধানতা অবলম্বন করা ভালো, কখন কি হয়ে যা তা বলা যায় না। তান্নাজ তুমি যখন বলছো তাহলে আমি পরবর্তীতে আরও কেয়ারফুল হব। রাহুল সাহেব দ্যাটস লাইক মাই গার্ল, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে হসপিটালে যেতে হবে। তান্নাজ ইয়া, গুড নাইট। রাহুল সাহেব গুড নাইট। তান্নাজ উপরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, আর রাহুল সাহেবও নিজের রুমে চলে যান। তিনি একটি রকিং চেয়ারে বসে দাবা কোর্টের দিকে তাকিয়ে থেকে বলে, রাহুল সাহেব সবকিছু এখন রেডি, এখন খুব সাবধানে এক এক করে সব চাল চালতে হবে, আর পারিন্দাকে নিজের ফাঁদে ফেলতে হবে। নাও ইট ইজ দ্য রাইট টাইম ফর স্টার্টিং দ্য গেম অফ ডেড। অন্যদিকে স্কটল্যান্ড, গাড়ি এসে থামল এক বিরাট প্যালেসের সামনে। দরজা খোলার সাথে সাথে গাড়িটি প্যালেসের ভিতরে প্রবেশ করল। মাঝ বরাবর রাস্তা আর চারপাশে ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুল রয়েছে সেখানে, একপাশে ফাউন্টেনও রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। গাড়িটি এসে দরজার সামনে থামল। ভিতর থেকে এক সার্ভেন্ট এসে গাড়ির দরজার খুলে দিল। গাড়ি থেকে তখন বেরিয়ে আসে নিশম, ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে, শার্টটা ইন করা, হাতে একটা ব্ল্যাক চাইনের ওয়াচ, চুলগুলো সামনে এসে পড়ে আছে, দেখতে সেই লাগছে। নিশম ভিতরে গিয়ে সোফার উপর পায়ের পা তুলে বসল। তখন এক সার্ভেন্ট এসে নিশমকে অরেঞ্জ জুস দেয়। নিশম তা ডান হাতে নিয়ে একটা গ্লাসে এক চুমুক দেয়, আর অন্য মোবাইল স্ক্রোল করতে থাকে। হঠাৎ নিশম ডেভিডকে ফোন দেয়, আর 5 মিনিটের মধ্যে তাকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ডেভিড হন্তদন্ত হয়ে নিশমের সামনে হাজির হয়। ডেভিড এখনও হাঁপাচ্ছে, সে হাঁপাতে হাঁপাতে বলে, ডেভিড স্যার ডেকেছিলেন? নিশম না ডাকলে কি তুমি এইখানে আসতে? চোখ গরম করে। ডেভিড নাই মানে স্যার। নিশম জাস্ট শাট আপ, এত মানে না করে যা বলছি তা শুনো। বাংলাদেশের যাওয়ার জন্য আর্জেন্ট টিকিট বুক করো, যত দ্রুত সম্ভব আমি বাংলাদেশে ব্যাক করতে চাই। গোট ইট, নাও লিভ। ডেভিড ইয়েস স্যার। এই বলে ডেভিড বের হয়ে যায়, আর নিশম আবার গ্লাসে চুমুক দিয়ে বলে, নিশম দ্য গেম ইজ অন। অনেক হল লুকোচুরি, এখন আর না। যেই আপনি আমার শৈশব, আমার জীবন, আমার সব কেড়ে নিয়েছে, যার জন্য আজ আমি এমন হতে বাধ্য হয়েছি। ছাড়ব না আপনাকে, কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আপনাকে, মৃত্যুর চেয়ে ভয়াবহ আপনার শাস্তি। এই বলে নিশমের মুখে এক রহস্যময়ী হাসি ফুটে ওঠে। সকাল 10টা বাজে। কিছুক্ষণ আগেই শাহজালাল এয়ারপোর্টে নিশমের ফ্লাইট ল্যান্ড করে। এয়ারপোর্টে সকল কাজ শেষ করে বেরিয়ে আসে নিশম আর ডেভিড। নিশমের পরনে ডার্ক ব্রাউন কালারের শার্ট, তার সাথে ব্ল্যাক প্যান্ট, শার্টটা ইন করে পরা, চুলগুলো সামনে এসে পড়েছে, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস,
ডান হাতে ব্ল্যাক চেইনের ঘড়ি, একদম কিলার লুক। এয়ারপোর্টে উপস্থিত সকল মেয়েরা হাঁ করে নিশোমের দিকে তাকিয়ে আছে, কেউ চোখ ফিরাতে পারছে না। বাইরেই এক ব্ল্যাক কালার গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনেই একজন লোক। নিশম তার সামনে যেতেই লোকটি তার দিকে তাকিয়ে বলে, লোকটি ওয়েলকাম টু বাংলাদেশ মিস্টার নিশম খান। নিশম হুম এটিটিউড নিয়ে, লোকটি প্লিজ গেট ইনটু দি কার। নিশম গিভ মি দ্য কি। লোকটি সরি। নিশম গিভ মি দ্য কি, আই উইল ড্রাইভ। লোকটি বাট। নিশম আই সেইড গিভ মি দ্য কি, ধমক দিয়ে। লোকটি ভয় পেয়ে গাড়ির চাবিটি নিশমের হাতে দিয়ে দেয়। নিশম কিছুক্ষণ চাবিটির দিকে তাকিয়ে থেকে এক মুচকি হাসে, এন্ড হুট করে পিছে চলে যায় আর বলা শুরু করে, নিশম টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3। নিশমের 3 বলার সাথে সাথেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এয়ারপোর্টে উপস্থিত সকলেই ভয় কানে হাত দিয়ে গুটি মেরে দাঁড়িয়ে থাকে। সেই লোকটিও ভয় সেইখানে বসে পড়ে। তখনই এয়ারপোর্টের অফিসার সামনে আসে। সে নিশমকে দেখেই ওর সামনে চলে যায়, কেননা এইখানে কম বেশি নিশমকে চিনে। সে নিশমকে জিজ্ঞেস করে, অফিসার হোয়াট হ্যাপেন্ড স্যার, আর ইউ ওকে? নিশম ইয়া হাম ফাইন, বাট কেউ আমার গাড়িতে হয়তো বোম লাগিয়ে দিয়েছিল। ভাগ্যিস আমি বসার আগেই ব্লাস্ট হয়ে গিয়েছিল, আদারওয়াইজ মাই বাড লাক, ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে। অফিসার অহোহ গোস, বাট স্যার আপনি চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব আপনার জন্য নতুন গাড়ির ব্যবস্থা করছি। নিশম নো নিড, আমি অলরেডি আমার স্টাফকে নতুন গাড়ি আনতে বলে দিয়েছি, হি ইজ অন দ্য ওয়ে। অফিসার ওকে। এই বলে অফিসারটি চলে যায়। আর নিশম তখন ডেভিডকে কি জানি ইশারা করল। ডেভিড তা বুঝতে পেরে মাথা ঝুলাল। তখনই একটা গাড়ি এসে হাজির হয়, ব্রাউন কালারের মার্সিডিস। নিশম ড্রাইভারকে বের করে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসে, আর নিজের সিট বেল্ট বেঁধে চলে। ফুল স্পিডে গাড়ি স্টার্ট করে চলে, ফুরফুর করে চলে যায়। এই দিকে তান্নাজও তাড়াহুড়া করে বের হয়ে যায়, কেননা আজ তার উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে। সে হসপিটালে যাওয়ার জন্য অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। সে গাড়ি নিয়ে বের করে যায়। তান্নাজের বাসা লোকালয় থেকে দূর হওয়ায় তাকে প্রতিনিয়ত হাইওয়ে দিয়ে যেতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সে হাইওয়ে দিয়ে যাচ্ছে, এমন সময় ওর ফোন বেজে উঠে। সে ফোন ধরতে যায়, বাট তা নিচে পড়ে যায়। তান্নাজ তা উঠাতে নিচু হয়। আর ঠিক তখনই উল্টো পাশ দিয়েও একটি গাড়ি আসতে থাকে। গাড়িটা বেশ দূরে হলেও অনেক স্পিডেই আসছে। তান্নাজ মোবাইল উঠিয়ে সামনে তাকিয়ে দেখে একটা ব্রাউন কালারের গাড়ি ফুল স্পিডে আসছে। তান্নাজ ওহহ শিট বলে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে, আর বাম দিকে গাড়ি ঘুরিয়ে দিয়ে ব্রেক দেয়। এই দিকে নিশম ফোনে কথা বলতে বলতে হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিল, কিন্তু কিছু একটার কারণে সে খুব রেগে যায়। জিদে সে মোবাইলটা পাশের সিটে ছুঁড়ে মারে। আর যেই না সামনে তাকায়, তখন দেখে একটা গাড়ি ওর একদম সামনে। নিশম তাই খুব স্পিডে ডানদিকে ঘুরিয়ে দিয়ে ব্রেক করে। তান্নাজ আর নিশমের গাড়ি বরাবরভাবে ঘুরছে। ওদের গাড়ির টায়ারে রাস্তায় গোলবৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। নিশম জানালার দিকে তাকাতেই তান্নাজকে দেখতে পায়, আর দেখে থমকে যায়। তান্নাজ ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে আর চোয়াল শক্ত করে আছে। নর্মাল বিহেভ করার ট্রাই করছে। বাতাসে ওর চুলগুলো মুখে ছড়িয়ে আছে। তান্নাজের প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছে নিশমের। একঘোর লাগা কাজ করছে, চেয়েও চোখ সরাতে পারছে না। গাড়ি এখনও ঘুরছে। নিশমের আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই ওর। ও তহ এখন তান্নাজকে দেখতে ব্যস্ত। গাড়ি ঘুরছে আর তান্নাজ চোয়াল শক্ত করে বসে আছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর মনে মনে বলছে, তান্নাজ না, আল্লাহ, আমি এত তাড়াতাড়ি মরতে পারি না। এখনও আমার রিভেঞ্জ নেওয়া বাকি আছে। তুমি আমাকে এইভাবে নিয়ে যেতে পারো না, আমার কাজ এখনও বাকি আছে। নিশম তান্নাজকে দেখে প্রায় অবাকই হচ্ছে, কেননা এমন পরিস্থিতিতে কোনো মেয়ে এমন স্বাভাবিক থাকতে পারে তা নিশমের জানা ছিল না। একসময় দুইজনের গাড়ি স্টপ হয়।
আর তান্নাজ চোখ মেলে, তখন নিশমেরও ঘোর কাটে। তান্নাজ পাশে তাকিয়েই দেখে এক ছেলে আরামভাবে গাড়ির সিটে বসে আছে, তা দেখে তান্নাজ রেগে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে আসে। এসেই নিশমের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর রাগী একটা ভাব নিয়ে বলে। একসময় দুইজনের গাড়ি স্টপ হয় আর তান্নাজ চোখ মেলে, তখন নিশমেরও ঘোর কাটে। তান্নাজ পাশে তাকিয়েই দেখে এক ছেলে আরামভাবে গাড়ির সিটে বসে আছে, তা দেখে তান্নাজ রেগে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে আসে। তান্নাজ এইএমইউ হোয়াট এভার ইউ আর, কাম আউটসাইড। নিশম একবার তান্নাজের দিকে তাকিয়ে তারপর একটা ভাব নিয়ে মেনে আসে, সে এসে নিজের দুই পকেটে হাত রেখে বলে। নিশম ইয়েস। তান্নাজ ইয়েস যাই ভার্মে, আপনি কি কানা নাকি? এইভাবে হাইওয়েতে কেউ গাড়ি চালায়? ইউ ইডিয়ট, আজ একটু জন্য আমি বেঁচে গেছি, আদারওয়াইজ যদি গাড়িটা ঠিক সময় টার্ন না করতাম তাহলে কি হতো বুঝতে পারছেন। নিশম এইবার চমসা খুলে একবার ভালো করে তান্নাজকে স্ক্যান করে নিল। তান্নাজের পরনে ব্লু কালারের ফুল কোভার নেক টপস, সাথে ব্লু জিন্স, চুলগুলো ছাড়া, মুখে কোনো মেকআপ নেই, দুধে আলতো গায়ের রং, হাতে একটা ব্লু স্টোনের ব্রেসলেট। দেখা শেষে নিশম নিজের চশমা খুলে বলে। নিশম এত জানের ভয় থাকলে গাড়ি চালাতে আসছো কেন? ঘরে চুরি পরে বসে থাকতে পারো না? লাইফে যদি রিস্কি না থাকে তাহলে ওই লাইফের মানে কি? তান্নাজকে বলেছে আপনাকে আমার জানের ভয় আছে। তান্নাজ কখনো মৃত্যুকে ভয় করে না, উল্টা মৃত্যু তান্নাজকে ভয় পায়, যা আপনার থার্ড ক্লাস ইডিয়ট কানা পার্সন বুঝবে না। তান্নাজের এমন কথায় নিশম রেগে যায় আর রাগী চোখে বলে। নিশম এক্সকিউজ মি, আমাকে কানা আর ইডিয়ট বলার সাহস হয় কিভাবে তোমার? ইউ চিপ গার্ল, নিজে ঠিকমতো গাড়ি চালাতে পারো না, আবার মুখে বড় বড় কথা। তান্নাজ আমি না হয় গাড়ি চালাতে পারি না, কিন্তু আপনি কানা হয়ে গাড়ি চালান কেন? কানাওয়ালা উগান্ডা জানি কোথাকার, আগে নিজে চোখ ঠিক করে তারপর গাড়ি চালানো শিখেন পড়ে অন্যকে বইলেন। নিশম ইউ, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তান্নাজ হাজানি কানা মার্কা ড্রাইভারের সাথে, ভেঙচি কেটে। নিশম হোয়াট ননসেন্স, হাউ ডেয়ার ইউ টু কল দিস কালা মালা হোয়াট এভার ইট ইজ, তোমার সাহস কিভাবে হয় আমাকে এইসব বলার, ইউ চিপ গার্ল। তান্নাজ আমার সাহসের দেখছেন কি? মি কানা, আমি যে কি তা আপনার ভাবনার অতি বাইরে, তাই আমার সাথে লাগতে আসবেন না। আর কি জানি বললেন আমি চিপ তাই না? আপনি কি? আপনি নিজেই চিপের বস্তা, না আছে সভ্যতা না আছে বুদ্ধি। নিশম হোয়াট ডিড ইউ সে? তান্নাজ যা শুনলেন, এখন সরেন, আমার দেরি হচ্ছে, এমনেও আপনার জন্য অনেক লেট হয়ে গেছি, একটুর জন্য গাড়ি নষ্ট হয়নি, আদারওয়াইজ আরও লেট হতাম। নিশম চা চিপ ফেলো, এমন খাটারা গাড়িতে নষ্ট হবেই, দেখতেই বোঝা যায় ইট ইজ সো চিপ, লাইক ইউ। তান্নাজ আমার গাড়ি সম্পর্কে কিছু বলবেন না? নিশম কেন বলবো না, যা সত্যতা বলতেই হয়। কেমন খাটারা গাড়ি, মালিক যেমন দেখতে তেমনই গাড়ি, বাই দ্য ওয়ে ইট শুটস ইউ, এন্ড লুক অ্যাট মাই কার, ইট ইজ সো ক্লাসি জাস্ট লাইক মি, এটিটিউড নিয়ে। তান্নাজ তাই না? ওয়েট আ মিনিট। এই বলে তান্নাজ নিজের গাড়ির সামনে চলে যায়, তারপর পিছনে ডিকি খুলে তার থেকে একটা হকি স্টিক বের করে, উইটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে সামনে তা দেখে ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলে। নিশম ডোন্ট সে দ্যাট নাও ইউ উইল বিট মি, এই বলে হু হু করে হাসতে থাকে। নিশম তোমরা বাঙালি মেয়েরা কিছু পারো আর নাই পারো এইসব থার্ড ক্লাস জিনিস এই করতে পারো, তুমি যদি আমায় মারার কথা ভেবেও থাকো তাহলে তা ভুলে যাও, কেননা আমি বক্সিং চ্যাম্পিয়ন সাথে কেরাটেরও, সো নিজের জন্য শনি নিজে ডেকে এনো না, গো টু হোম। এই বলে এক মুচকি হেসে পিছে ফিরে যেই নাহাটা শুরু করবে তখনই নিশমের কানে এক বিকট শব্দ ভেসে আসে, সে চট জলদি পিছে ঘুরে দেখে তান্নাজর গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেছে, তারপর আরেক বাড়ি দিয়ে হেডলাইট, লাস্ট আরেকটা বাড়ি দিয়ে গাড়ির উপর টেন্ট বসিয়ে দিল। সবকিছু এত দ্রুত হলো যে নিশম বুঝার টাইমই পেল না। তান্নাজ তখন সামনে এসে বলে।
তান্নাজের সাথে লাগার ফল দেখলেন তহ কি, সো ফাদার মোর আমার সাথে লাগতে আসবেন না, আন্ডারস্ট্যান্ড। চুটকি বাজিয়ে আঙুল নিশমের দিকে করে। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই বলে তান্নাজ হকি স্টিকটা ডিকিতে রেখে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায়। নিশম হা করে তান্নাজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তান্নাজের যাওয়ার পর নিশম হুশ আসল, তারপর একবার নিজের গাড়ির দিকে তাকিয়ে দেখে গাড়ির হাল নাজেহাল। নিশম লেডি উইথ ফায়ার, ইমপ্রেসিভ, বাট মিস তান্নাজ নিশমের সাথে লেগে তুমি একদম ভালো করেননি, আমার সাথে লাগার ফল তুমি পাবে, তাও খুব জলদি। এই বলে এক ডেভিল স্মাইল দিয়ে গাড়ি থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে, কাকে যেন কি বলে, অতঃপর 10 মিনিটের মধ্যে ডেভিড নতুন গাড়ি চলে আসে আর নিশম ওইটাই চড়ে চলে যায়। রাতে এক চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে, মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট, চারদিকে অন্ধকার কিন্তু সেই লোকটির মাথার উপর হলুদ রঙের বাল্ব জ্বলছে। অন্ধকার পেরিয়ে নিশম সামনে আসে, যাকে দেখে লোকটি আরও ভয় পেয়ে যায়। নিশমের সেই লোকটির চুলের মুঠি ধরে বলে, নিশম কি ভেবেছিলিস তুই আমি বুঝতে পারবো না যে গাড়ির ব্রেক ফেল করা? আমাকে কি তোর এতটাই কাঁচা খেলোয়াড় মনে হয়? আমার অগোচরে কি হয় না হয় সবকিছুর খবর আমি জানি, আর এইটুকু জিনিস আমি জানব না? আমাকে মারার জন্য তোরা কি সব প্ল্যান করছিস? কিন্তু তোদের ওয়েলকাম করার স্টাইল আমার একদম ভালো লাগেনি, তাই তহ ইচ্ছাকৃতভাবে সেই গাড়ির নিচে বোম লাগাই। ইট ইজ মোর ফান ইউ নো, বাট আফসোস এখন তোকে এখন মরতে হবে, কেননা তুই আমার সামনে দাঁড়ানোর সাহস দেখিয়েছিস, মরতে তহ তোকে হবেই। হ্যাঁ, এইটি সেই লোক যে কিনা সেই গাড়িটি নিয়ে এসেছিল। নিশম আগে থেকেই সব জানত কিন্তু কোনো কিছু বুঝতে দেয়নি কাউকে, আর তখন ডেভিডকে বলে ওকে বন্দী করে ফেলে। লোকটি ছটফট করেই চলেছে কিন্তু কিছু বলতে পারছে না, কেননা তার মুখ বাঁধা, সে গঙিয়ে যাচ্ছে, কণ্ঠটা আকুতিতে পূর্ণ। নিশম সে সব তোক্কা না করে নিজের গান সেই লোকটির মাথা উপর রাখে। নিশম বি রেডি ফর ডেড। এই বলে সেই লোকটির মাথা বরাবর গুলিটা চালিয়ে দেয় নিশম। এক গুলিতেই লোকটি মৃত্যুবরণ করে। নিশম ডেভিডকে ইশারা করতেই ডেভিড আর কিছু বডিগার্ড মিলে লাশটিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই নিশমের ফোন এক কল আসে, যা দেখে ওর মুখে এক চিল্লিক হাসি ফুটে ওঠে। সকালবেলা নিশমের গাড়িটা দাঁড়িয়ে আছে এক বড় বাড়ির সামনে। শহর থেকে বেশ লোকালয়ে বাড়িটি। শহর থেকে এত দূর আসার একমাত্র উদ্দেশ্য একজন স্পেশাল মানুষের সাথে দেখা করা। নিশম যতবারই বাংলাদেশে আসে ততবারই তার সাথে দেখা করে। এইটা নতুন কিছু না, বাট এইবারের বিষয় একটু আলাদা। নিশম প্রতিবার তার সাথে নিজের অফিস বা তার অফিসে দেখা করে, অথবা একটা সিক্রেট প্লেসে, কিন্তু আজ এই প্রথম নিশম তার বাড়িতে এসে দেখা করছে। কাল রাতে তারই কল এসেছিল, সে আজকে নিশমকে তার বাড়িতে আসতে বলে। নিশম তাই কোনো কথা না বাড়িয়ে এসে পড়ে, কেননা ওরও যে সেই লোকটির সাথে কথা বলার অনেক বেশি দরকার। নিশম গাড়ির হর্ন বাজাতেই দারোয়ান এসে বাড়ির গেটটি খুলে দেয়। নিশম গাড়ি নিয়ে ভিতরে চলে আসে, গাড়িটি সাইডে পার্ক করে নেমে আসে সে। পরনে তার হোয়াইট টি শার্ট সাথে ব্ল্যাক কালার জ্যাকেট এন্ড ব্ল্যাক প্যান্ট, চোখে একটা ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো সামনে এসে পড়েছে। ডোরবেল বাজাতেই একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়, তারপর নিশমকে দেখে জিজ্ঞেস করে, সার্ভেন্ট জি, কাকে চাই? নিশমমি রাহুল ইসলাম আছেন? সার্ভেন্ট হ্যাঁ, তিনি ভিতরেই আছে, আপনি ভিতরে এসে বসুন, আমি তাকে ডেকে দিচ্ছি। নিশম ইয়া সিউর। নিশম এসে ভিতরে বসে আর ওয়েট করতে থাকে। তখন উপর থেকে এক আওয়াজ কানে ভেসে আসে, রাহুল সাহেব, ওয়েলকাম মাই বয়, হাউ আর ইউ? নিশম উপরে তাকিয়ে রাহুল সাহেবকে দেখে এক হাসি দেয়। নিশম তাকে দেখে দাঁড়িয়ে যায়। রাহুল সাহেব এগিয়ে নিশমকে জড়িয়ে ধরে, তারপর তাকে নিজের সামনে বসায়। রাহুল সাহেব, তা কেমন আছো? নিশম, ফাইন আঙ্কেল, আপনি কেমন আছেন আর আপনার শরীর কেমন এখন? রাহুল সাহেব, একদম ফিট, বাট আই এম অ্যাংরি উইথ ইউ। নিশম, কেন, আমি আবার কি করলাম? রাহুল সাহেব, কি করনি বলো?
বাংলাদেশে আসলেই তুমি আমার খোঁজ নাও, এই বাদে না, তাও আবার এইবার তহ আমায় জানাওনি যে তুমি আসছো, বরং আমি জেনে তোমায় ফোন দিলাম। নিষ্ম সরি আঙ্কেল, এইবার একটু স্পেশাল কাজে এসেছি আমি, তাই সিক্রেট ভাবেই এসেছিলাম, এই জন্য কাউকে তেমন বলিনি। রাহুল সাহেব ইয়াহাই আন্ডারস্ট্যান্ড, সে যাই হোক বিজন্যাস কেমন চলছে তোমার? নিষ্ম ইয়াহ আঙ্কেল গুড। রাহুল সাহেব আর নিশম এই নিয়ে সেই নিয়ে বেশ কথা বলতে থাকে, প্রায় কিছুক্ষণ পরেই নিশমের কানে এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে, সে সেই কণ্ঠের সন্ধানে উপরে তাকায়, উপরে তাকিয়েই তার চোখ সেই মেয়েটির দিকে স্থির হয়ে যায়, একটা মেয়ে নিজের হাতে ওয়াচ পড়তে পড়তে নিচে নেমে আসছে, নিশম ঘোর লাগা দৃষ্টিতে তাকে দেখেই চলেছে। পরনে তার রেড এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের একটা কামিজ, সাথে লাল চুড়িদার আর ওড়না, চুলগুলো খোলা, মুখে কোনো মেকআপ নেই, আছে এক মিষ্টি হাসি, মেয়েটি আর কেউ নয় বরং তান্নাজি। তান্নাজ নিচের দিকে তাকিয়ে নিজের ওয়াচ ঠিক করতে করতে নামতে থাকে, আর বলতে থাকে, তান্নাজ পপসি, আম গেটিং লেট, আমার নাস্তাটা তাড়াতাড়ি দিতে বলো। রাহুল সাহেব আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি এখনই বলছি। রাহুল সাহেবের কথায় নিশম ঘোর ভাঙ্গে, সে নিজের চোখ সরিয়ে ফেলে, অতঃপর কি যেন ভেবে আবার তাকায়, আর তাকিয়ে এক ডেবিল স্মাইল দেয়। তান্নাজ নিজের ওয়াচ ঠিক করে সামনে তাকাতে থমকে যায়, মুখের সেই হাসিটি নিমেষেই চলে যায়, আর মুখে এক রাগী ভাব চলে আসে। তান্নাজ পপসি এই লোক কে আর আমাদের বাসায় কি করছে, তুমি? তান্নাজ কিছু বলতে যাবে তখনই রাহুল সাহেব বলে ওঠেন। রাহুল সাহেব ওহহ তুমি নিশমের কথা বলছ, এইটা ওই ছেলে যার কথা আমি তোমায় বলেছিলাম, হি ইজ দ্য ওয়ান। তান্নাজ ইউ মিন সে হি ইজ দ্য নিশম খান, দ্য গ্রেট বিজন্যাস ম্যান এন্ড যে নাকি তোমার জান বাঁচিয়েছিল? হ্যাঁ নিশম একবার রাহুল সাহেবের জান বাঁচিয়েছিল। রাহুল সাহেব আরও 2 বছর আগে কিছু কাজে স্কটল্যান্ড গিয়েছিল, সেখানে কেউ তার উপর গুলি চালায় যার ফলে সে আহত হয়ে রাস্তার মাঝেই পড়ে থাকে, তখন নিশমের গাড়ি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, রাস্তার মাঝে কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি দাঁড় করাই, আর নেমে এসে রাহুল সাহেবকে আহত অবস্থায় পায়, তাই নিশম দ্রুত তাকে হসপিটালে অ্যাডমিট করাই, আর তার চিকিৎসা করাই। রাহুল সাহেব ঠিক হলে নিশম তার সাথে দেখা করে, রাহুল সাহেব ওকে কৃতজ্ঞতা জানায়, আর সেই থেকে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়, আর এর সুবাদে তাদের মধ্যে আরেকটি সম্পর্ক হয় যা জলদিই জানতে পারবেন। রাহুল সাহেব ইয়া, ওই সে, আর নিশম ও আমার একমাত্র মেয়ে তান্নাজ, সি ইজা ডাক্তার। নিষ্ম হ্যালো মিস তান্নাজ, মুখে এক ইনোসেন্ট হাসি নিয়ে। তান্নাজ আসসালামু আলাইকুম, স্মিত হেসে। তান্নাজের মুখে সালাম শুনে নিশম কিছু অবাক হয়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলে, নিষ্ম ওয়ালাইকুম সালাম। কালকে কেমন পায়ের উপর পালা গিয়ে ঝগড়া করছিল, আর আজকে দেখ কি নম্র আর ভদ্র, যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। তান্নাজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার পপসির জান বাঁচানোর জন্য। বইন তোরে কোনো দিক দিয়া নিশম ভাই লাগে একটু বলতো, এত হ্যান্ডসাম ছেলেরে কেউ ভাই বানাই বাট আমি তহ ভুলে গেছিলাম যে তুই তান্নাজ, তোর দ্বারাই এইসব সম্ভব। ভাইয়া কথাটা শুনে নিশম শুকনো গলায় বিষম খেল, তা দেখে রাহুল সাহেব তাকে চট জলদি টেবিল থেকে পানি দেয়, নিশম এক ঢোকে পুরো পানি শেষ করল। নিষ্ম কালকে ছিলাম কানা, ইডিওট, ড্রাইভার, থার্ড ক্লাস, আর আজ হয়ে গেলাম ভাইয়া, আসলেই বাঙালি মেয়েরা সব পারে, মনে মনে। রাহুল সাহেবের কথায় নিশনের ধ্যান ভাঙে। রাহুল সাহেব তুমি ঠিক আছো তহ? নিষ্ম জি আঙ্কেল। তান্নাজ ভাইয়া আপনাকে মনে হয় কেউ মনে মনে গালি দিচ্ছে, তারই ইফেক্ট এইটা, তা আপনাকে এত গালি কে দিচ্ছে শুনি? নিষ্ম আমার সামনে থাকা একটা চুড়েল মাইয়া, বীর বীর করে। তান্নাজ কিছু বললেন। নিষ্ম কই না তহ। তান্নাজ ও আচ্ছা পপসি আমি নাস্তা করে নেই, দেরি হচ্ছে আমার, তুমি কি এখন নাস্তা করবে নাকি পরে? রাহুল সাহেব হ্যাঁ করে নাও, আমিও এখনই করব। নিশম তুমি কি নাস্তা করে এসেছ নাকি? নিষ্ম না আঙ্কেল করিনি, পরে করব।
রাহুল সাহেব একই পরে করবে কেন, আমাদের সাথেই করো, আর ভুলেও না বলবে না। নিষ্ম ওকে। এই কথা শুনে তান্নাজ এক বিরক্তিকর ভাব নিয়ে চলে যায় ডাইনিংয়ে, ওর পিছে পিছে নিশম আর রাহুল সাহেব। তান্নাজ আর নিশম মুখোমুখি বসে আছে, যে যার মতো নাস্তা খাচ্ছে, তখনই রাহুল সাহেব বলে ওঠেন। রাহুল সাহেব, নিশম তোমাকে কিন্তু আজ আমি এক বিশেষ কারণে ডেকেছি। নিষ্ম জি, কি কারণে আঙ্কেল? রাহুল সাহেব, অ্যাবাউট দ্যাট টপিক। নিষ্ম আমারও সেই বিষয়ে আপনার সাথে কথা ছিল, বাট এইখানে কথা বলাটা আমার কাছে অড লাগছে, কেননা। তান্নাজের দিকে তাকিয়ে তান্নাজ তহ একমনে খেয়েই চলেছে, ওর এইসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। রাহুল সাহেব ব্যাপারটা বুঝতে পেরে বলে। রাহুল সাহেব, বুঝেছি। আচ্ছা, এইখানে না হয় কথা না হলো, তুমি আজ রাত 12টায় সেই সিক্রেট প্লেসে উপস্থিত থেক, আজ তোমাকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো। নিষ্ম ওকে আঙ্কেল, বাট ওর সামনে কথা বলাটা কি দরকার ছিল? তান্নাজের দিকে তাকিয়ে তখনই নিশম নিজের পায়ে ব্যথা অনুভব করে, সামনে তাকিয়ে দেখে তান্নাজ রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। তার আর বুঝতে দেরি নেই, তান্নাজ ওর পায়ে জোরে পাড়া দিয়েছে। নিশম এতক্ষণ শান্ত থাকলেও এখন রাগে ফুঁসছে। নিষ্ম, হাউ ডেয়ার সি! নিশমকে পাড়া মারার সাহস কিভাবে হয় এই মেয়েটার? এখন আঙ্কেল না থাকলে এর কি যে হাল করতাম আমি, মনে মনে। রাহুল সাহেব, ইউ ডোন্ট ওয়ারি, আমি কার সামনে কি বলেছি তা আমি জানি। নিষ্ম তান্নাজ নাস্তা খেয়ে নিজের কার নিয়ে চলে যায়। এইদিকে রাহুল সাহেব আর নিশম অন্য একটা রুমে গিয়ে কিছু ডিসকাস করতে থাকে। কথার এক পর্যায়ে নিশম বলে, নিষ্ম, কিন্তু এইটা কিভাবে সম্ভব, মানে সে? রাহুল সাহেব, হ্যাঁ। নিশম চোখ দুটো একদম লাল হয়ে আসে, যেন এখনই সব শেষ করে দিবে। নিষ্ম, তাকে তহ আমি ছাড়ব না, কোনো মতেই না, হি হ্যাভ টু ডাই। রাত 12টা, চারদিক নিস্তব্ধ। এর মধ্যে হাইওয়ে দিয়ে ফুল স্পিডে একটি বাইক ছুটে চলেছে, স্পিড প্রায় 120 এর কাছাকাছি, একদম প্রফেশনাল বাইকারদের মতো বাইক চালাচ্ছে। সে আর কেউ নয় বরং নিশম। এমন নিস্তব্ধতা রাতে খালি হাইওয়েতে বাইক চালানোর মজাই আলাদা, তাই সে সেই মজাটাই উপভোগ করছে। কিছু দূর যেতেই তার সাথে আরেকটি বাইক যোগ হয়। নিশম পাশে ফিরে দেখে একজন বাইকার, হেলমেট পরা তাই মুখ বোঝা যাচ্ছে না, পরনে ব্ল্যাক টি শার্ট আর রেড জ্যাকেট এন্ড জিন্স। বাইকারটি নিশমের সাথে কম্পিটিশন করার চেষ্টা করছে। তা দেখে নিশমের মুখে এক চিল্লিক হাসি ফুটে ওঠে। সে তার বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয়, সাথে পাশে থাকা বাইকারটিও। দুইজন বাতাসের বেগে ছুটে চলেছে, কেউ কাউরো থেকে কম নয়। এক পর্যায়ে পাশে থাকা বাইকটি নিশমকে ক্রস করে ডান দিকে চলে যায়, আর নিশম বাইকটা থামিয়ে বলে, নিশম, হু দ্য হেল ওয়াজ হি? যে কিনা নিশমকে হারিয়ে গেল। নো নিশম, তুই হারতে পারিস না, তুই হারা শিখিসনি, ইউ হ্যাভ টু উইন। এই বলে নিশম ফুল স্পিডে বাইক চালানো স্টার্ট করে, বাট ওই বাইকারকে আর পায় না। নিশম যখন সেই বাইকারকে খুঁজছে তখন নিশমের ফোনে ফোন আসে। নিশম বাইক থামিয়ে ফোন বের করে দেখে রাহুল সাহেব। নিশম ফোন পিক করে কি যেন বলে এন্ড মোবাইল রেখে আবার বাইক চালু করে। এক গোডাউনের ভিতরে রাহুল সাহেব আর নিশম দাঁড়িয়ে আছে, কাউরো ওয়েট করছে তারা। তখনই তাদের কানে একটি বাইকের আওয়াজ কানে আসলো। রাহুল সাহেব আর নিশম পিছে ঘুরে দেখে একজন হেলমেট পরা লোক তাদের দিকে এগিয়ে আসছে। নিশম ভালোভাবে খেয়াল করে দেখল এইটা সেই ব্যক্তি যে কিনা নিশমকে বাইক রেসে হারিয়েছিল। নিশম তাকে কিছু বলতে যাবে তার আগেই রাহুল সাহেব বলে ওঠেন, রাহুল, নিশম, এই হচ্ছে সেই স্পেশাল মানুষ যার সাথে আমি তোমার দেখা করাতে চেয়েছিলাম। সে এখন থেকে আমার জায়গায় তোমার সাথে কাজ করবে, আমিও থাকব, বাট শুধু তোমাদের গাইড করব, মেইন কাজ তোমাদের দুইজনকে একসাথেই মিলেই করতে হবে। নিশম, বাট সে কে? আর এইভাবে আমাদের কাজের সাথে একজন অপরিচিত কাউকে শামিল করা কি ঠিক? আমি এই কাজে বাহির কাউকে শামিল করতে পারব না, সরি। রাহুল সাহেব, সে অচেনা নয়, বরং আমাদেরই পরিচিত। আর ও যে কি তা তুমি এখনো জানো, তাই এমন বলছো।
নিষ্ম হু দ্য হেল ইজ হি? রাহুল সাহেব এইবার তহ নিজের চেহারা প্রদর্শন করো। নিশম সেই বাইকারের দিকে তাকায়, সেই বাইকারটি নিজের হেলমেট খুলে, হেলমেট খোলার সাথে সাথে তার ঝুটি করা চুলগুলো বেরিয়ে আসে, আর মুখে এক বাঁকা হাসি। নিশম সামনে থাকা ব্যক্তিটি দেখে হা করে তাকিয়ে থাকে, কেন না সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না বরং তান্নাজ নিজেই। নিশম তান্নাজকে দেখে রাহুল সাহেবকে বলে, নিষ্ম এইসব কি আঙ্কেল? ও এইখানে কি করছে? আর ওর মতো বাচ্চা মেয়েকেই বা কেন এইখানে আনছেন? তান্নাজ মাইন্ড ইউর ওন বিজন্যাস, আমি কে আর এইখানে কেন তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। এন্ড পপসি তুমি আমাকে কার সাথে কাজ করতে বলছে, যার নাকি আমার সাথে কোনো মিলই নেই, সে কই আর আমি কই? নিষ্ম ইয়েস ইউ আর রাইট, আমি কই আর তুমি কই? তুমি শুধু নর্মাল একজন ডাক্তার আর আমি মাফিয়া ওয়ার্ল্ডের কিং দ্য এনকে, তোমার সাথে আমার কোনোভাবেই যায় না। তান্নাজ ইউ। রাহুল সাহেব চুপ, একদম চুপ। কি বাচ্চাদের মতো শুরু করেছ? আমি ভালো মতোই জানি কে কেমন। আর নিশম তুমি হয়তো জানো না ওকে, CHTR, দ্য ইয়াংগেস্ট লেডি মাফিয়া অফ ওয়ার্ল্ড। নিষ্ম ওয়াট? চিল্লিয়ে, এইটা কিভাবে সম্ভব? TR তহ? রাহুল সাহেব হ্যাঁ জানি সকলের মতে TR দুবাইতে থাকে, বাট সেটা শুধু লোক জানার জন্য, আর কিছুই না। নিষ্ম আমি মানি না ও TR, ওর মধ্যে মাফিয়া টাইপ কোনো কোয়ালিটিই নেই, কে জানে গানও চালাতে পারে কিনা। তান্নাজ আমার এবিলিটির উপর ডাউট করে একদম ভালো করেন নিমি খান, নাও জাস্ট সি। এই বলে তান্নাজ নাহিদকে ফোন করে, একটু পরই নাহিদ এসে হাজির হয়। তান্নাজ নাহিদকে কি যেন বুঝিয়ে দেয়, আর নাহিদ চলে যায়। কিছুক্ষণের মধ্যেই নাহিদ শুটিং বোর্ড আর দুইটা গান আর একটা কালো ফিতা নিয়ে হাজির হয়। তান্নাজ কালো ফিতাটা নিয়ে নিজের চোখে বাঁধে আর দুই হাতে দুই গান নেয়, তারপর ধাম 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 করে 6টা গুলি চালিয়ে দেয়। নিশম অবাক হতে শুটিং বোর্ডে তাকিয়ে আছে, কেন না নিশানা একদম পারফেক্ট, 6টাই গুলি এই একদম ঠিক জায়গায় লেগেছে। তান্নাজ নাহিদ গিভ মি দ্য নাইফ। নাহিদ গানগুলো সরিয়ে নিয়ে তান্নাজের হাতে কিছু ধারালো ছুরি দিয়ে যায়। তান্নাজের চোখে এখনও কালো ফিতা বাঁধা। তান্নাজ এইবার পিছে ঘুরে দাঁড়িয়ে যায়, তারপর উল্টো হয়ে ছুরি চালানো শুরু করে। এইবারও নিশানা একদম পারফেক্ট। তান্নাজ এইবার নিজের চোখের বাঁধন খুলে নিশমের সামনে গিয়ে বলে, তান্নাজ আমি কি করতে পারি তা হয়তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, সো নেক্সট টাইম আমাকে ভুলেও আন্ডার এস্টিমেট করার ট্রাই করবেন না, আন্ডারস্ট্যান্ড? ছুটকি বাজিয়ে নিশমের দিকে আঙুল তুলে, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নিশম হা হয়ে তান্নাজকে দেখছে। নিষ্ম তুমি দেখছি গিরগিটির থেকে জলদি রং পাল্টাও, ঠিকই শুনেছিলাম TR ইজ আ মিস্টেরি, আজ দেখেও নিলাম, তুমি আসলেই একটা মিস্টেরি। বাট আই লাইক ইউর অ্যাটিটিউড, এই বয়সে এত উন্নতি, এই প্রথম কেউ অঙ্ক এর সাথে চোখের উপর চোখ রেখে কথা বলেছে, আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখেছি, ইমপ্রেসিভ। বাট মিস TR ইউ ডোন্ট নো কে কি জিনিস, আমাকে হার মানানো এত সহজ না, বুঝলে? তান্নাজ হোয়াট এভার। রাহুল সাহেব ভুলে যেও না তোমাদের দুইজনকে একসাথে কাজ করতে হবে, তাই একে অপরের সাথে কম্পিটিশন না করে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াও, এতে আমাদেরই কাজে আসবে, আর আমরা আমাদের লক্ষ্যে আরও তাড়াতাড়ি যেতে পারব। তান্নাজ আর নিশম একসাথে বলে ওঠে, ইয়া। এইবার আসি নিশম আর রাহুল সাহেব করা কিভাবে এই কাজে একসাথে যুক্ত হল। নিশম যখন রাহুল সাহেবকে বাঁচায় তখন তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা দুইজন নিজের কাজ করতে গিয়ে জানতে পারে যে দুইজনেই মাফিয়া ওয়ার্ল্ডের সাথে জড়িত, আর দুইজনেরই দুশমন একই ব্যক্তি। সেই থেকে তারা মাফিয়া ওয়ার্ল্ডেও একসাথে কাজ করা শুরু করে, আর খুব ভালো পার্টনার হয়ে যায়। রাহুল সাহেব নিজের ব্যাগ থেকে কিছু কাগজ আর কথা কিছু ছবি বের করে বলে, রাহুল সাহেব এই খানে সেই ব্যক্তিটির সব ইনফরমেশন আছে, সে কোথায় বা এখন কি করে, তার রেঞ্জ কতটুকু আর তার সাথে কে কে শামিল, তার সকল কালো ব্যবসার রেকর্ড আছে এতে, আর এই হল তার ছবি।
টেবিলে একটি ছবি রেখে। ছবিটি দেখার সাথে সাথে তান্নাজ আর নিশমের চোয়াল শক্ত হয়ে যায়, চোখগুলো একদম টকটকে লাল, মুখে এক হিংস্র ভাব, দুইজন একসাথেই বলে ওঠে, হাবিব আলমগীর। রাহুল সাহেব সে এখন ইতালিতে আছে, আর সেখান থেকেই তার সবকিছু সামাল দিচ্ছে। শুনতে পাওয়া গেছে যে সে নাকি বাংলাদেশে অনেক বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছে, এই প্রজেক্টটা নাকি অনেক বড়, এতে নাকি তার কোটি কোটি লাভ হবে। যদি আমরা কোনোভাবে এই প্রজেক্টে বাধা দিতে পারি তাহলে হাবিবকে স্বয়ং নিজেই বাংলাদেশ আসতে হবে, আর সব সামাল দিতে হবে, তা না হলে ওর কোটি কোটির টাকার লস হয়ে যাবে। তান্নাজ বাট প্রজেক্টটা কি? রাহুল সাহেব মানুষ পাচার, সে আমাদের দেশ থেকে প্রায় ৫,০০০ মানুষকে অন্য দেশে গোলাম হিসাবে পাচার করতে চলেছে। নিশম তাহলে এই কাজ যেকোনোভাবেই আটকাতে হবে। রাহুল সাহেব ঠিক তাই, আর কিভাবে কি করতে হবে তাহলে তা শুনো। বেশ কিছুক্ষণ পর, তান্নাজ ওয়াটা প্লেন পপসি, ইউ আর জাস্ট দেম গুড। নিশম এখন হাবিব আলমগীরকে আমার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, হি হ্যাজ টু ডাই। তান্নাজ ইউ আর রং, তাকে আমাদের হাত কেউ বাঁচাতে পারবে না, কেননা সে আমারও শিকার। নিশম ঠিক আছে, নিশম হাত বাড়িয়ে বলে, পার্টনার। তান্নাজও হাত মিলিয়ে বলে, তান্নাজ পার্টনার। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যাচ্ছে, পশুর মধ্যেই হাবিব আলমগীর লোকেরা ৫,০০০ মানুষকে একত্রিত করবে, তাদের ভালোমতো চেক করে গোডাউনে শিফট করা হবে, এর ৩ দিন পরই তাদের জাহাজে শিফট করে সমুদ্রের পথ দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। নিশম আর তান্নাজকে যা করার কাল আর পরশুর মধ্যেই করতে হবে। এতগুলো মানুষকে পাচার হতে রক্ষা করতে হবে, আর দ্বিতীয়ত হাবিব আলমগীরকে বাংলাদেশে আনতে হলে তার প্রজেক্টে বাধা যে দিতেই হবে, এইটা একমাত্র সুবর্ণ সুযোগ তাকে হাতে নাগালে ধরার, আর এই সুযোগ নিশম আর তান্নাজ কোনো মতেই হাতছাড়া করতে পারবে না, তাদের নিজের জানের বিনিময়েও হাবিব আলমগীরকে চাই। সেই দিনের পর থেকে নিশম আর তান্নাজ মধ্যে এক বন্ধুত্ব সৃষ্টি হয়, যেহেতু একসাথে কাজ করতেই হবে তাহলে ঝগড়া করে কেন থাকবে, বন্ধু মতো হয়েই থাকুক না। প্রথম দিকে একটু আদটু ঝগড়া হলেও পরবর্তীতে তাদের আচার আচরণ, চয়েস, চাল চলন সব একে একে মিলে যায়, যার ফলে দুইজনের মধ্যে খুব জলদি বন্ধুত্ব হয়ে যায়, বেশ ভাব জমে গেছে তাদের মধ্যে। এখন তারা নিজেদেরকে পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড করছে শত্রুদের সাথে লড়াই করার জন্য। রাহুল সাহেবও তাদের সহযোগিতা করছেন, কালকে তারা সেই গোডাউনে অ্যাট্যাক করবে এবং সেই সকল মানুষদের বাঁচাবে। রাতের বেলা, তান্নাজ ছাদে হাঁটাহাঁটি করছে আর ক্যাডবেরি ডেরি মিল্ক সিল্ক খাচ্ছে। তান্নাজের যখন অনেক টেনশন হয় তখন তান্নাজ এইভাবে হাঁটাহাঁটি করে চকলেট খায়। তান্নাজ আজ অনেক টেনশন হচ্ছে, সে পারবে সেই মানুষগুলোকে বাঁচাতে, পারবে হাবিব আলমগীরকে শাস্তি দিতে, নিজের প্রতিশোধ পূরণ করতে। তান্নাজ এইসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যায় আর একদম ছাদের কিনারে চলে যায়। ছাদের রেলিং এতটা উঁচু নয়, একটু ঝুঁকে গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। তান্নাজ অন্যমনস্ক হয়ে হেঁটেই চলেছে, ছাদের রেলিং একদম কাছে চলে গিয়েছে, যেই পড়ে যেতে নিবে তখন কোত্থেকে নিশম ঝড়ের গতিতে এসে তান্নাজকে হেঁচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে, এতে তান্নাজ হতভম্ব হয়ে যায়। নিশম জ্বরে জ্বরে শ্বাস নিচ্ছে, মুখ চোখ একদম লাল হয়ে গিয়েছে, চোখে তার কাউকে হারানোর ভয় স্পষ্ট। নিশম জানে না এই ভয়ের কারণ কি। এইদিকে তান্নাজ নিশমের বুকের ধুকধুকানি শুনছে। তান্নাজ এইবার নিজের কান নিশমের বুকে রেখে নিশমের হার্টবিটগুলো শুনতে থাকে, বেশ ভালোই লাগছে তার, কেন জানি তার এই বুকে নিজেকে খুব নিরাপদ মনে হচ্ছে, নিজের মধ্যেই এক ভালো লাগা কাজ করছে, কিন্তু তার এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হল না। নিশম তান্নাজকে টেনে সামনে দাঁড় করিয়ে ওর বাহু দুটো চেপে ধরে বলে, নিশম ধ্যান কোথায় ছিল তোমার, আরেকটু হলেই ছাদ থেকে পড়ে যেতে, আমি ঠিক টাইমে না আসলে কি হতো বুঝতে পারছ। তান্নাজ সরি, আসলে বুঝতে পারিনি, কখন যে ছাদের কিনারে চলে যাই তা বুঝতে পারিনি। নিশম কি এমন করছিলে যে খেয়াল ছিল না যে তুমি কোথায় চলে যাচ্ছ, জিজ্ঞাসু দৃষ্টিতে। তান্নাজ না মানে, তেমন কিছু না, তা আপনি এত রাতে এইখানে কিভাবে?
নিষ্ম এক কাজে এসেছিলাম আঙ্কেলের কাছে, কাজ শেষে যেতে নিলে আঙ্কেল যেতে দিল না, যেহেতু কাল আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন তাই তিনি চাচ্ছিলেন সকলে একসাথেই থাকি, আমিও আর মানা করিনি, রয়ে গেলাম, তোমার কথা জিজ্ঞেস করলে জানতে পারি তুমি নাকি ছাদে, তাই একটু দেখতে এসেছিলাম, আর এসে দেখি এই কাণ্ড। তান্নাজ ও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। নিষ্ম গো আহেড। তান্নাজ আপনার সাথে হাবিব আলমগীরের কি সম্পর্ক, কিসের প্রতিশোধ নিতে চান আপনি তার কাছ থেকে, কিসের ক্ষোভ এত আপনার তার প্রতি? নিষ্ম যদি সেম কুয়েশনটা আমি করি। তান্নাজ যেহেতু আমি আগে প্রশ্নটা করেছি তাই ওরটা আপনিই আগেই দিবেন। নিষ্ম ঘাড় তেরামি আর ছাড়বা না তাই না? তান্নাজ এইখানেই ঘাড় তেরামির কি দেখলেন, সোজা কথা সোজা ওর দিয়েছি। নিষ্ম থাক আর বলতে হবে না, আই নো ইউ ভেরি ওয়েল, তুমি হাল ছাড়ার মানুষ না। তান্নাজ হোয়াট এভার, এখন বলবেন কি? নিশম এক দীর্ঘ শ্বাস নিয়ে বলা শুরু করে। নিষ্ম হাবিব আলমগীর আমার বাবা। তান্নাজ হোয়াট দ্য হেল, বাবা মানে, ওয়েট, আপনি কি তাহলে তারই ছেলে? নিষ্ম যদি বলি আনফরচুনেটলি ইয়েস, বায়োলজিক্যালি না হলেও সমাজের চোখে সে আমার বাবা। তান্নাজ হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? নিষ্ম মানে খুব সোজা, হি ইজ মাই স্টেপ ফাদার। তান্নাজ ইউ মিন সৎ বাবা? নিষ্ম হ্যাঁ। তান্নাজ আমায় সব খুলে বলবেন একটু, সব কেমন যেন এক গোলক ধাঁধা লাগছে আমার কাছে। নিশম এক দীর্ঘ শ্বাস নিয়ে আকাশের পানে তাকিয়ে বলে। 7-8। নিষ্ম আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার বাবা ছিলেন তখনকার একজন সেরা অর্গানাইজার, বিভিন্ন শো এন্ড ফাংশন তিনি অর্গানাইজ করতেন, বেশ নাম ডাক ছিল তার, টাকা পয়সার কমতি ছিল না, তাই ছোট থেকে যা চেতাম তাই পেতাম, একমাত্র ছেলে বলে কথা ছিল, বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসতেন, সব সময় আমায় আগলিয়ে রাখতেন, কিন্তু বাবা মারা যাওয়ার পর সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেল, বাবা যাওয়ার পর মা ভেঙে পড়ে, কিন্তু একসময় আমার জন্য শক্ত হয়ে দাঁড়ান, বাবার কোম্পানিটি নিজেই দেখাশোনা করেন, কিন্তু তাতে তাকে অনেক কটু কথা শুনতে হতে, একসময় তার পরিবার তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে থাকে, মা প্রথমে মানা করলেও পরবর্তীতে আমার কথা ভেবে রাজি হতে যান আর আমাদের কোম্পানির ম্যানেজারকে বিয়ে করেন, সে বরং আর কেউ নয় বরং হাবিব আলমগীর নিজেই, তখন আমার বয়স 8-এ পড়ে মাত্র। বিয়ের 2 মাস ভালোই ছিল সে, কিন্তু এর পরে তার আসল রূপ বেরিয়ে আসে, সে রাতে নেশা করে এসে মাকে পিটাত, তখন মাঝরাতে মায়ের চিৎকার শুনে উঠে যেতাম, আর দরজার ফাঁক দিতে দেখতাম যে সে আমার মাকে মারছে, কিন্তু কিছু বলতে পারতাম, ছোট ছিলাম বলে, মাও কিছু বলতেন না, ভাবতেন একসময় সব ঠিক হয়েই যাবে। কিন্তু দিন দিন সব আরও খারাপের দিকে যাচ্ছিল, একদিন তিনি বাসায় পর নারীকে নিয়ে আসেন, যা মা সহ্য করতে পারেনি, ওই নারীকে ধাক্কা মেরে বের করে দেয়, তাতে হাবিব আলমগীর রেগে যায়, আর মাকে বেল্ট দিয়ে অনেক মারে, আর বলে সে নাকি আমার মাকে শুধু টাকার জন্য বিয়ে করেছে, তার আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তিনি এই বলে মাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, আমি গিয়ে তখন তার পায়ে পড়ি আর বলি আমার মাকে ছেড়ে দিতে, কিন্তু তিনি দেননি, বরং আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে আমি দেয়ালের সাথে অনেক জোরে আঘাত পাই, আমার মাথা দিয়ে রক্ত ঝরছিল, মা আমার নাম ধরে তখন চিৎকার দেয়, আমার কাছে আসতে চায়, কিন্তু দেয় না বরং আরও মারতে থাকে। আমি আবছা চোখে তার দিকে তাকিয়ে দেখি হাবিব আলমগীর আমার মায়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, তখন আমি মা বলে এক চিৎকার দিয়ে জ্ঞান হারাই। এই বলে নিশম কাঁদতে থাকে, ওর চোখ দিয়ে অনাবর্ত পানি গড়িয়েই চলেছে, ছেলেরা নাকি সহজে কাঁদে না, যখন তাদের মধ্যে থাকা কষ্টগুলো মেঘের সমতুল্য হয়ে যায়, কোনো বাধা মানতে পারে না, তখন নাকি তারা তাদের কষ্ট একবারেই বিসর্জন দেওয়ার জন্য একবার হলেও মন খুলে কাঁদে, যা আজ নিশমের বেলায় হচ্ছে। নিশমের চোখে পানি দেখে তান্নাজের চোখেও পানি চলে এসেছে, কিন্তু নিজেকে সামলিয়ে বলে। তান্নাজ তারপর নিষ্ম যখন জ্ঞান ফিরে আমি তখন মা করে চিৎকার করে উঠি, আমার পাশেই পাশের বাসার আন্টি ছিল,
সে আমায় শান্ত করতে থাকে, কিন্তু আমি তখনও মা মা করেই চলেছিলাম। তা দেখে তিনি আমায় একটা কবরের সামনে নিয়ে যায়, আর বলে এইখানেই নাকি আমার মা শুয়ে আছে, কাল নাকি আমাদের বাসায় ডাকাত পড়েছিল, ডাকাতরা সব নিয়ে যেতে নিলে নাকি মা বাধা দেয়, আর তারা মাকে মেরে ফেলে, আমাকেও নাকি আঘাত করে। তখন বাবা বাসায় ছিল না, বাবা যখন বাসায় আসে তখন এইসব দেখে নাকি পাড়া প্রতিবেশীদের ডেকে আনে। আমার যখন জ্ঞান ছিল না তখন নাকি মার জানাজা গিয়ে কাফনের কাজ শেষ করে দেওয়া হয়। হাবিব আলমগীর যে সবাইকে মিথ্যা বলেছে তা আমার বুঝতে দেরি নেই, সে যে খুব স্মার্টলি চাল চেলেছে। কিন্তু আমার তখন কোনো কিছুর হুঁশ ছিল না, আমি তখন মামা বলেই চিৎকার করছিলাম। তখন কোথা থেকে হাবিব আলমগীর এসে আমায় টেনে হিচড়ে বাসায় নিয়ে আসে, আর রুমে বন্দী করে দেয়। তখন অনেক মিনতি করে বলেছিলাম আমাকে মার কাছে যেতে দিতে, কিন্তু দেয়নি। প্রায় 3 দিন সেই রুমে বন্দী ছিলাম, কোনো খাওয়া পানি পর্যন্ত দেওয়া হয়নি আমায়। প্রায় 4 দিনের দিন হাবিব আলমগীর রুমে এসে আমায় রুম থেকে বের করে আনেন, আর কোথায় যেন নিয়ে যায়। আমি তখন অনেক দুর্বল ছিলাম, তাই কিছু বলতে পারিনি। সে আমায় কোনো এক বস্তির মতো জায়গায় এনে একটা রুমের ভিতর আমায় নিয়ে একজনের কাছে দিয়ে দেন। তখন তিনি আমায় ভালো মতো দেখে হাবিব আলমগীরকে মোটা মোটা 3টা টাকার বান্ডিল ধরিয়ে দেন, আর সে সেই টাকাগুলো নিয়ে দাঁত কেলিয়ে চলে যায়। আমি পিছন থেকে ডাকলেও পিছে ফিরে তাকায়নি সে। সেই দিন না বুঝলেও এখন বুঝি তিনি আমায় তাদের কাছে বেচে দিয়ে চলে গিয়েছিলেন। সেই লোকগুলো আমায় পড়ে বিদেশে পাচার করে দেয়, সেখানে আমায় অনেক টর্চার সহ্য করতে হয়, কাজ করতে না পারলে প্রতিদিন মার খেতে হতো। এমনও অনেক দিন গেছে যে আমি না খেয়েছিলাম, কিন্তু দেখার মতো কেউ ছিল না। একসময় আমি এইসব সহ্য করতে না পেরে পালিয়ে যাই। কোথায় যাচ্ছিলাম জানি না, কোথায় ছিলাম তাও জানতাম না, শুধু পালিয়ে যেতে চেয়েছিলাম। রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখন এক গাড়ি এসে আমায় ধাক্কা দেয়, আর আমার অ্যাক্সিডেন্ট হয়। চোখ খুলে যখন দেখি তখন আমি নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করি, আর পাশেই ছিলেন এক বয়স্ক লোক। পরে জানতে পারি তার গাড়ির সাথেই আমি ধাক্কা খাই। তিনি আমার নাম আর ঠিকানা জানতে চাইলেন। তখন আমি আমার নামতহ ঠিকই বলতে পারি কিন্তু ঠিকানা বলতে পারি না। তিনি পরবর্তীতে জানতে চাইলেন যে আমি মাঝ রাস্তায় কি করছিলাম। তখন আমি তাকে শুরু থেকে সব খুলে বলি। তিনি সব শুনে আমাকে তার সাথে নিয়ে নেন, আর আমায় তার সাথে রেখে দেন। তার আপন বলতে কেউ ছিল না, তিনি ছিলেন একজন মাফিয়া। গত বছর তার দুশমনরা নাকি তার অনুপস্থিতিতে তার পরিবারকে মেরে ফেলে, সেই থেকে তিনি একা। তিনি আমায় তার সাথে মাফিয়ার কাজে যুক্ত করে ফেলেন। সেই থেকে আমি এই মাফিয়া ওয়ার্ল্ডের সাথে যুক্ত, আর আজ আমি এই মাফিয়া ওয়ার্ল্ডের কিং। জানো, যখন কিছুটা বুঝতে শিখি তখন থেকেই আমি হাবিব আলমগীরকে ঘৃণা করা শুরু করি। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে থাকে আমার মধ্যে। তাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ি আমি, কিন্তু তিনি নাকি এরই মধ্যে আন্ডারগ্রাউন্ড হয়ে যান। সে কোথায় কি করে কেউ জানত না, তাকে এত বছর ধরে খুঁজেই বেরিয়েছি। আমি তখনই শপথ নেই, যদি হাবিব আলমগীরের মৃত্যু কাউরো হাতে লিখা থাকে তাহলে তা শুধু আমার হাতে, আর কাউরো না। আর আজ গিয়ে তাকে ধরার এত বড় একটা সুযোগ পেয়েছি, তাকে আমি ভয়াবহ থেকে ভয়াবহ মৃত্যু দিব। তান্নাজ সব শুনে স্তব্ধ হয়ে যায়। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? তান্নাজ এতদিন ভেবেছিল তার সাথে যা হয়েছে তার থেকে খারাপ আর কাউরো সাথে হতে পারে না। সে যে কষ্ট ভোগ করেছে তা কেউ করতে পারে না। কিন্তু না, তার থেকেও যে দ্বিগুণ কষ্ট এই ব্যক্তিটা পেয়েছে। তান্নাজ বুঝতাসে না সে কি বলবে, কিভাবে সান্ত্বনা দিবে নিশমকে। নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে, কিন্তু তাও তান্নাজ নিজেকে শক্ত করে যেই না কিছু বলতে যাবে তখন নিশম বলে ওঠে, নিশম, অনেক রাত হয়ে গিয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। কালকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য, কোনো কিছুতেই ভুল করা যাবে না, সেজন্য অনেক এনার্জি লাগবে, তাই যাও এখন ঘুমিয়ে পড়ো যাও। তান্নাজ বুঝতে পারে নিশম এখন একা থাকতে চাচ্ছে, তাই তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এইসব বলছে। তান্নাজ কিছু না বলে চুপচাপ চলে যায়, আর নিশম সেই আকাশের দিকে তাকিয়ে থাকে। চোখের কোনো বেয়ে তার কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আজই সেই 5000 মানুষদের একত্রে করা হবে, রাত 9টা নাগাদ তাদের গোডাউনে আনা হবে।
তান্নাজ আর নিশম ফুল প্রেপারেশন নিচ্ছে, নিজেদের গ্রুপ রেডি করে ফেলেছে, এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাত 8:30 বাজে, নিশম আর তান্নাজ দূরে এক গাড়িতে বসে আছে, চারদিকে তাদের লোক সেট করা। 5,000 জনকে এইখানে আনলেই তারা সুযোগ বুঝে কাজ করে তাদের আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাবে। প্রায় বেশ কিছুক্ষণ যাওয়ার পর বড় বড় 4টা ট্রাক গোডাউনে আনা হয়, এতে আপাতত 2,500 মানুষ আছে। আগে তাদের চেক করা হবে, তারপর তাদের এইখান থেকে অন্য গোডাউনে শিফট করা হবে, পরবর্তীতে বাকি 2,500কে আনা হবে। নিশম আর তান্নাজের হাতে গান রেডি করে ধীর পায়ে সেই দিকে এগিয়ে যায়, নিজের পজিশনের মতো দাঁড়িয়ে যায়। বাকি সকলকে ইশারা করতেই তারাও পজিশন নিয়ে নেয়, এক এক করে মানুষ নামানো হচ্ছে। এরই মধ্যে নিশম আর তান্নাজের লোক কাজে লেগে গিয়েছে, তারা এক এক করে হাবিব আলমগীরের লোকদেরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু এর মাঝে হাবিব আলমগীরের লোকগুলো দেখে ফেলে আর ফায়ার শুরু করে দেয়। এইবার নিশম তান্নাজও বেরিয়ে এসে ফায়ারিং শুরু করে দেয়। নিশম ওর কিছু লোকদের ইশারা করতেই তারা ট্রাক ড্রাইভারকে টেনে বের করে আনে এবং 3টা ট্রাক নিজের আয়ত্তে নিয়ে গোডাউন থেকে বের হয়ে যায়। লাস্ট যেই ট্রাকটা তারা নিজের দখলে নিতে যাবে তার আগেই সেই ট্রাক ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে যায়, যার ফলে তারা এইটাকে ধরতে পারেনি। এইদিকে নিশম আর তান্নাজ প্রায় সকলকেই মেরে ফেলেছে। নিশম আর তান্নাজের লোক হঠাৎ ফায়ারিং করাই তারা তাদের সাথে পেরে উঠেনি, বাকি যারা ছিল তারা যান বাঁচিয়ে পালিয়েছে। নিশম আর তান্নাজ প্রায় তাদের প্লেনে সাকসেসফুল হয়েছে, সেই একটা ট্রাকটা ধরতে না পারলেও তারা প্রায় 1750 জনকে সেভ করতে পেরেছে। তাদেরকে নিশম আর তান্নাজ নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তাদের প্লেন সাকসেস হয়েছে তা জানাতে তান্নাজ রাহুল সাহেবকে ফোন দেয়, কিন্তু তিনি ফোন ধরলেন না। বেশ কয়েকবার দেওয়ার পরও যখন তিনি ধরলেন তখন তান্নাজের মনে কেন জানি সন্দেহ জাগে। সে নিশমকে নিয়ে দ্রুত বাসায় আসে, এসে যা দেখে তাতে তার মাথার উপর বাজ ভেঙে পড়ে, পুরো বাসা উলট পালট। মেঝেতে পড়ে রয়েছে রাহুল সাহেবের দেহ, পেটের দিক দিয়ে রক্ত বয়েই চলেছে। তান্নাজ দ্রুত তার কাছে যায়, তাকে সোজা করে দেখে পেট দিয়ে রক্ত বের হচ্ছে। তান্নাজ, পপসি, চোখ খুলো, পপসি দেখ আমি এসে গিয়েছি, আমাদের প্লেন সাকসেসফুল হয়েছে পপসি, শুনতে পারছো তুমি, চোখ খুলো পপসি, বলে কান্নায় ভেঙে পড়ে। নিশম দরজার সামনে এসে এমন দৃশ্য দেখে থমকে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে রাহুল সাহেবের কাছে যায়, গিয়ে তার নার্ভস চেক করে, শ্বাস চলছে। নিশম আঙ্কেলের শ্বাসপ্রশ্বাস এখনও চলছে, তাকে আমাদের দ্রুত হাসপাতালে নিতে হবে, কুইক। এই বলে নিশম আর দেরি না করে দ্রুত তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। পিছে পিছে তান্নাজও ছুটে আসে। গাড়িতে তান্নাজ রাহুল সাহেবের মাথা নিজের কোলে নিয়ে কাঁদতে থাকে, আর সেই বলতে থাকে। প্রায় 30 মিনিটের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে যায়। রাহুল সাহেবকে দ্রুত ওটিতে নেওয়া হয়, অপারেশন চালু হতে যায়। তান্নাজ বাইরে অঝরে কেঁদেই চলেছে, নিশম ওকে পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। তান্নাজ, পপসির যদি কিছু হয় তাহলে আমি বাঁচব না, নিশম বাঁচব না, তার ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। আমাকে সবসময় নিজের মেয়ের মতো আগলে রেখেছে, সবকিছু থেকে আমায় রক্ষা করেছে, আমাকে এত স্ট্রং বানিয়েছে, আমাকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে বলেছে, কিন্তু আজ যে আমি পারছি না স্ট্রং থাকতে, তাকে এই অবস্থায় দেখতে পারছি না। নিশম কি বলবে বুঝে উঠতে পারছে না, কিন্তু তার এক জায়গায় খটকা লাগছে। তান্নাজ এইটা কি বলল? নিজের মেয়ের মতো আগলে রেখেছে। নিশম এই নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসে। তান্নাজ দৌড়ে তার কাছে যায়। তান্নাজ, আমার পপসি ঠিক আছে তহ? ডাক্তার জি, এখনও কিছু বলা যাচ্ছে না, তার অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয়েছে যার ফলে তার শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গিয়েছে, আমাদের দ্রুতই 2 ব্যাগ এ পজিটিভ রক্ত লাগবে, আর্জেন্ট। তান্নাজ, আমি এখনই অ্যারেঞ্জ করছি। এই বলে তান্নাজ যেই যেতে নেয় তখন নিশম বলে উঠে, নিশম, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আপনি আমার থেকে রক্ত নেন। ডাক্তার, তাহলে আমার সাথে আসুন, আপনার কিছু চেস্ট করাতে হবে। নিশম তান্নাজকে এইখানে থাকতে বলে ডাক্তারের সাথে চলে যায়। নিশমের হাতে ক্যানাল লাগানো, এক ব্যাগ রক্ত নিয়ে নেওয়া হয়েছে,
এখন আরেক ব্যাগ রক্ত নেওয়া বাকি। নিশমের পাশেই তান্নাজ বসে আছে, নিশম চোখ বন্ধ করে শুয়ে আছে। তান্নাজ, থ্যাংক ইউ আমার পপসিকে রক্ত দেওয়ার জন্য, আজ তোমার কাছে আমি কৃতজ্ঞ। নিশম এইবার চোখ খুলে তান্নাজের দিকে তাকায়, মুখটা একদম মলিন হয়ে আছে। নিশম আঙ্কেল আমাকে অনেক হেল্প করেছে, বিভিন্ন কাজে আমার পাশেই ছিলেন তিনি, সবসময় আমাকে নিজের ছেলের চোখে দেখেছেন, আমাকে সেই স্নেহ আর ভালোবাসাটুকুও দিয়েছেন, আমিও তাকে নিজের বাবার জায়গা তাকে দিয়েছি, আর তাই আজ আমি তোমার পপসির না নিজের বাবার জান বাঁচিয়েছি। তান্নাজ, তবুও থ্যাঙ্কস, তুমি জানো না সে আমার জন্য কি, নিজের বাবা মার পর যদি আমি কাউকে এতটা ভালোবেসে থাকি তা হলো পপসিকে, সে আমায় সবসময় আমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে, সবসময় ছা হয়ে আমার পাশে থেকেছে, আমাকে বাবা মা দুইজনের ভালোবাসা দিয়েছে, কখনো বুঝতে দেয়নি আমি অনাথ, আমার বাবা মা নেই। নিশম অবাক হয়ে তান্নাজকে শুনছে, কি বলছে এইসব তান্নাজ, অনাথ, বাবা মা নেই, তাহলে রাহুল আঙ্কেলকে ওর। নিশম, ওয়েট আ মিনিট, কি বলছো এইসব, তুমি অনাথ মানে, তুমি যদি অনাথ হও তাহলে রাহুল আঙ্কেলকে তোমার। তান্নাজ এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে। তান্নাজ, পপসির ফুল নেম কি? নিশম, রাহুল ইসলাম। তান্নাজ, আর আমার? নিশম, তান্নাজ, অহহ শিট, তোমার সারনেম তহ রহমান, আমি কখনো খেয়ালি করি যে তোমাদের সারনেম এক না। তান্নাজ, আমি পপসির আসল মেয়ে নই, আর না তিনি আমার আসল বাবা, সে আমার বাবার বন্ধু। নিশম, মানে কি, কিভাবে, খুলে বলো তহ। তান্নাজ, তাহলে শুনো। নিশম অবাক হয়ে তান্নাজকে শুনছে, কি বলছে এইসব তান্নাজ, অনাথ, বাবা মা নেই, তাহলে রাহুল আঙ্কেলকে ওর। নিশম, ওয়েট আ মিনিট, কি বলছো এইসব, তুমি অনাথ মানে, তুমি যদি অনাথ হও তাহলে রাহুল আঙ্কেলকে তোমার। তান্নাজ এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে। তান্নাজ, পপসির ফুল নেম কি? নিশম, রাহুল ইসলাম। তান্নাজ, আর আমার? নিশম, তান্নাজ, অহহ শিট, তোমার সারনেম তহ রহমান, আমি কখনো খেয়ালি করি যে তোমাদের সারনেম এক না। তান্নাজ, আমি পপসির আসল মেয়ে নই, আর না তিনি আমার আসল বাবা, সে আমার বাবার বন্ধু। নিশম, মানে কি, কিভাবে, খুলে বলো তহ। তান্নাজ, তাহলে শুনো। তান্নাজ, বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমি, তাই বাবা মার চোখের মণি ছিলাম, যা চেতাম তাই পেতাম, অনেক ভালোবাসতেন দুইজন আমাকে, আমাকে কষ্ট কি তা কোনো দিন বুঝতেই দেননি। আমার বাবা ছিলেন একজন শেয়ার ব্যবসায়ী আর মা ছিল হাউসওয়াইফ, বাবা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করতেন, তার সাথে পার্টনার ছিল পপসি মানে রাহুল আঙ্কেল, বাবা আর পপসি দুইজনেই এতিম ছিলেন, তারা দুজনই একই এতিমখানায় বড় হয়। সেই সুবাদে তারা ছোটকালের বন্ধু ছিলেন, একসাথেই বড় হয়ে উঠেছিলেন দুইজন, বড় হওয়ার পরও তাদের বন্ধুত্ব ছিল। একসময় পপসি 1 বছরের জন্য কিছু কাজের জন্য দেশের বাইরে চলে যান, তখন বাবার নিউ পার্টনার হয় হাবিব আলমগীর, বাবা আর সে মিলে টাকা ইনভেস্ট করত, বেশ কিছুদিনের মধ্যেই তাদের অনেক লাভ হয়, যার ফলে তাদের ব্যবসা এক নতুন পর্যায়ে চলে যায়, বাবা আর তার মধ্যে ভালো বন্ধুত্বও হয়, বাসায়ও তার আনা গোনা বেশ ভালোই ছিল, আমাদের সাথে অনেক ভালোভাবে মিশে গিয়েছিলেন তিনি, কিন্তু কে জানত তার মনে অন্য কিছু ছিল। সেই দিন বাবা এয়ারপোর্টে যায় পপসিকে আনতে, পপসি তখন প্রায় 1 বছর পর দেশে ফিরছিল, যেহেতু বাবা বাদে তার তেমন কেউ ছিল না তাই বাবাই যায় তাকে নিতে, বাবা বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর হাবিব আলমগীর বাসায় আসে, তখন মা আমায় পড়াছিল, মা হাবিব আলমগীরকে দেখে বেশ অবাকই হলেন, কিন্তু তাও কিছু না বলে তাকে আপ্যায়ন করলেন, তাকে বসতে বললেন, কিন্তু তিনি না বসে মার দিকে বিশ্রীভাবে তাকিয়ে এগিয়ে আসছিলেন, মা কিছু বুঝার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে লোকটি, মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমি তখন রুমে ছিলাম, মার চিৎকার শুনে দৌড়ে আসি, তখন আমার বয়স 12 বছর ছিল, ভালো মন্দ বুঝতাম আর এইটা যে খারাপ কিছু হচ্ছিল তাও বুঝতে পারছিলাম, তাই মার কাছ থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করি। তখন হাবিব আলমগীর আমায় দেখে টেনে রুমে ছুঁড়ে মারে, আর দরজা বাইরে দিয়ে বন্ধ করে দেয়,
আমি তখন দরজা ধাক্কাতে থাকি, কিন্তু কেউ দরজা খোলার মতো ছিল না। আমি দরজার এপার থেকে শুরু মায়ের চিৎকারই শুনতে পারছিলাম। একসময় মার চিৎকার বন্ধ হয়ে যায়, নীরব হয়ে যায় চারদিক। আমি তখনও দরজা ধাক্কিয়েই চলেছিলাম, আর চিল্লিয়ে বলছিলাম, ছেড়ে দাও আমার মাকে। কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ি, আর কান্না করতে থাকি। বাইরে কি হচ্ছিল তা আমার জানা নেই। প্রায় 2 ঘন্টার পর বাবা আর পপসি ফিরে আসে। এসে দেখে পুরো ঘর উলট পালট। বাবা ঘরে এসে মাকে খুঁজতে থাকে, আর পপসি এসে আমার রুমের দরজা খুলে দেখে আমি নিজে বসে আছি আর কাঁদছি। তখন তিনি আমার কাছে আসতেই আমি কিছু না বলে দৌড়ে বেরিয়ে যাই, আর মার রুমে চলে যাই। গিয়ে দেখি বাবা দরজা ধাক্কাচ্ছে কিন্তু মা খুলছে না। আমার পিছু পিছু পপসিও আসে। বাবাকে এমন দরজা ধাক্কাতে দেখে পপসি সামনে যায়। 2 জন ডাকাডাকির পর যখন মা দরজা খুললেন না তখন তারা দরজা ভেঙে ফেলে। কিন্তু দরজা খুলে যা দেখে তাতে বাবার দুনিয়া থমকে গিয়েছিল। বাবা মূর্তি ন্যায় দাঁড়িয়েছিল। আমি তখন পিছেই ছিলাম। আমি সামনে আগিয়ে দেখি মার লাশ ফ্যানের সাথে ঝুলছে। আমি তখন এমন পরিস্থিতি দেখে মা বলে এক চিৎকার দেই। তখন বাবার হুঁশ হয়, আর দৌড়ে মার কাছে যান। পপসিও যায়। 2 জন মিলে মাকে নামায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। বাবা তখন মার লাশটা নিজের সাথে জড়িয়ে নিয়ে কাঁদছিল। আমিও মার পাশে গিয়ে তাকে ডাকছিলাম। মার হাতে ছিল এক চিঠি ছিল যা পপসির নজরে পড়ে। সে চিঠিটা হাতে নিয়ে বাবাকে দেয়। বাবা চিঠিটা নিয়ে পড়তে থাকে। পড়ার পর তার মাথায় আগুন ধরে যায়। সে রাগে কটমট করতে করতে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার আগে বাবা পপসিকে বলে যায়, আমার খেয়াল রাখতে আর কোনো পরিস্থিতিতেই যেন আমায় একা ছেড়ে না যায়। কথা দে। পপসি তখন কথা দেয় বাবাকে। বাবা বেরিয়ে যেতেই আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করি। প্রিয় তাহিন, তান্নাজের বাবার নাম। তুমি যখন এই চিঠিটা পাবে তখন মনে হয় আমি আর তোমার পাশে থাকব না, তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাব। জানি তোমার অনেক কষ্ট হবে আমায় এইভাবে দেখে, কিন্তু আমি যে তোমার সামনে দাঁড়াতে পারব না। পারব তোমার চোখে চোখ রেখে এই কথাটি বলতে, কেন না আজ আমি যে কলঙ্কিত, হ্যাঁ আমি কলঙ্কিত হতে গিয়েছি, ধর্ষিতা হয়ে গিয়েছি সকলের কাছে। আর আমায় এই ধর্ষিতার ট্যাগ আর কেউ নয় তোমার বন্ধু হাবিব লাগিয়েছি। তুমি যখন আজ বাইরে গিয়েছিলে তখন তোমার বন্ধু হাবিব এসেছিল। আমি কিছু বুঝার আগেই ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। শত চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারিনি আমি, যার ফলে আমি আজ ধর্ষিতা। আমি পারতাম না এই ট্যাগ নিয়ে বাঁচতে, পারতাম না আমার মেয়ের সামনে দাঁড়াতে, পারতাম না শুনতে মা তুমি একজন ধর্ষিতা। তাই আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিলাম। আমি চাই হাবিবের কঠিন শাস্তি হোক, আর তা যেন কঠোর থেকে কঠোর হোক। আর হ্যাঁ, আমাদের মেয়েকে প্লিজ আমার মতো অসহায় বানিও না, ওকে আমার মতো দুর্বল বানিও না, যে নিজের আত্মরক্ষা নিজে করতে পারল না। ওকে অনেক শক্ত বানিও। তান্নাজকে এমন বানিও যেন ও 100 জনের উপর ভারী হয়, ও যেন কাউকে না ভয় পায়। পারলে আমার ইচ্ছাটা পূরণ করিও। যদি পারো ক্ষমা করে দিও। তান্নাজ আর নিজের খেয়াল রেখ। ইতি, তোমার অভাগী অর্ধাঙ্গিনী। এই বলে তান্নাজ কাঁদতে থাকে। তারপর নিজেকে সামলিয়ে আবার বলা স্টার্ট করে। তান্নাজ চিঠিটা পড়ার পর আমি হাওমাও করে কাঁদতে থাকি। তখন পপসি আমায় সামলায়। এইদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায়, কিন্তু বাবা আসে না। সকালবেলা পপসির ফোনে এক ফোন আসে, আর তাকে দ্রুত পুলিশ স্টেশন আসতে বলে। পপসি কি করবে বুঝতে পারে না। একদিকে আমায় একা রেখে যেতে পারছিল না, অন্যদিকে পুলিশ স্টেশনের মতো জায়গায় নিতে চাচ্ছিল না, কিন্তু অবশেষে আমায় নিয়েই যায়। গিয়ে জানতে পারে বাবার অ্যাক্সিডেন্ট করেছে। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টটি হওয়া, বাবা নাকি অন দ্য স্পট ডেড হয়। এই শুনে আমি স্তব্ধ হয়ে যাই। একসাথে বাবা মাকে হারিয়ে আমি যেন আমার নিতস্ব হয়ে যাই, মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকি। পপসি তখন পুলিশের সাথে কথা বলে লাশ নিয়ে বেরিয়ে আসে। একসাথে মা আর বাবা 2 জনেরই জানাজা দেওয়া হয়, কবর দেওয়া হয় 2 জনকে পাশাপাশি। আমি তখনও এক ফোঁটাও কাঁদিনি, শুধু নির্বাকের মতো চেয়েছিলাম। তখন পপসি আর কাঁধে হাত রাখতেই আমি কেঁদে দেই। তখন তিনি আমায় শান্ত না দিয়ে বাসায় নিয়ে আসে। প্রায় 2 দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম।
পরে পপসি খোঁজ নিয়ে জানতে পারে যে বাবার অ্যাক্সিডেন্ট বরং যেও নয় হাবিবই করেছিল। পপসি কথাটি পুলিশকে জানালে তারা বলে কেস ক্লোজ হয়ে গিয়েছে। হাবিব তখন নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল, তাই পুলিশেরা তার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায়নি। এইটা শোনার পর থেকে প্রতিজ্ঞা করি যে হাবিবকে আমি নিজ হাতে শাস্তি দিব, নিজ হাতে তার খুন করব, যার জন্য আমি আমার সব হারিয়েছি তাকে শেষ করে দিব। আমি আমার মার কথা অনুযায়ী অনেক স্ট্রং হব, আর হাবিবকে কঠোর থেকে কঠোর শাস্তি দিব। সেই থেকে আমার অভিযান শুরু। পপসি আমায় নিয়ে বিদেশ চলে আসে। আমাকে তিনি ফুললি আমার মায়ের ইচ্ছেমতো তৈরি করেন। আমার জন্য তিনি বিয়ে করেননি, আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। পড়ালেখার পাশাপাশি কারাটে, বক্সিং, শুটিং সব শিখিয়েছেন। হাবিবকে মারার জন্য আমিও মাফিয়া ওয়ার্ল্ডে যুক্ত হয়ে যাই, আর খুব অল্প সময়ে নিজের নাম মাফিয়া ওয়ার্ল্ডের ইয়ংগেস্ট লেডি মাফিয়া হয়ে যাই। এইসব শুনে নিশম নিজের ভাষা হারিয়ে ফেলেছে। নিশম কি বলে তান্নাজকে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। একটা মানুষ যে কতটা নিচু হতে পারে তা হাবিবকে না দেখলে কেউ বুঝতে পারত না। 3 দিন পর রাহুল সাহেব এখন বেশ সুস্থ। সেই দিন সঠিক টাইমে রক্ত দেওয়ার ফলে তিনি বেঁচে যান। নিশম আর তান্নাজ তাকে জিজ্ঞেস করলে এইসব কে করেছে, তখন সে বলে হাবিবের লোকেরা। হাবিব তাদের কথা জেনে গেছে, তাই তাদের নিজের রাস্তার থেকে সরিয়ে ফেলার জন্য ফার্স্টে তার উপর অ্যাটাক করে, যাতে তোমরা নিজের লক্ষ্য থেকে ডিস্ট্রেক্ট হয়ে যাও। এই শুনে নিশম আর তান্নাজ যেন রেগে বোম হয়ে যায়। তাদের এখন যে কোনো মূল্যে হোক হাবিবকে চাই। হাবিবকে না মারা আগ পর্যন্ত এখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। আজ হাবিব আলমগীর দেশে আসবে, কেননা তান্নাজ আর নিশম সেই 5000 লোক থেকে প্রায় 1750 জনকে সরিয়ে ফেলেছে, যার ফলে ওর প্রজেক্ট ইনকমপ্লিট রয়ে গেছে। তার উপর ওর বেশিরভাগ লোক মারা গিয়েছে। এখন যা করার ওকেই করতে হবে, তা না হলে কোটি কোটি টাকার লস হয়ে যাবে, যা হাবিব সহ্য করতে পারবে না। তান্নাজ আর নিশম তহ এই দিনেরই অধীর আগ্রহে বসেছিল যে কবে পারিন্দা নিজে থেকে এসে ধরা দিবে, আর আজ সেই দিন এসে গিয়েছে। দুইজনের প্রতিশোধ নেয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এদের মধ্যে যেন প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছে, যা নাকি সব ভস্ম করতে পুরোপুরি প্রস্তুত। এখন শুধু পারিন্দাকে নিজের পিঞ্জারাতে বন্দী করার দেরি। পারবে কি তারা পারিন্দাকে আটক করতে, নাকি এর আগেই সে ছো মেরে উড়াল দিবে? হাবিব আলমগীর বাংলাদেশে ল্যান্ড করে একটা হোটেলে উঠে, চারদিকে ফুল সেফটি নিয়ে। হাবিব আলমগীর ফ্রেশ হয়ে এসে রুমে বসে খাবার অর্ডার দেয়। কিছুক্ষণের মধ্যে একটা ওয়ার্ডবয় এসে খাবার দিয়ে যায়। ওয়ার্ডবয়টি রুমের টেবিলে খাবার সাজাছিল। হাবিব আলমগীর সোফায় বসে ফোনে কথা বলতে থাকে। ওয়ার্ডবয়টি খাবার সাজিয়ে চলে যায়। হাবিব ফোনে কথা বলা শেষে সে খাবারগুলো নিয়ে খেতে শুরু করে। খাওয়া শেষে রেস্ট নিতে থাকে। এমন সময় বাইরে ফায়ার অ্যালার্ম বেজে উঠে। হাবিব আলমগীর লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকায়। তাকিয়ে দেখে দরজার নিচ দিতে ধোঁয়া আসছে। সে আর কিছু না ভেবে দরজা খুলে বাইরে চলে যায়। গিয়ে দেখে সকল গার্ডসরা নিচে পড়ে আছে। হাবিব আলমগীরের বুঝতে দেরি নেই যে এইটা একটা ট্রেপ। কেউ হোটেলে ক্লোরোফোম গ্যাস ছড়িয়ে গিয়েছে, যার ফলে সব গার্ডসরা অজ্ঞান হয়ে গিয়েছে। হাবিব নিজের নাক ধরে রুমে চলে যেতে নেয়, কিন্তু এর আগেই ওর ঘাড়ে কেউ কিছু পুশ করে। সাথে সাথে হাবিব জ্ঞান হারায়। এক অন্ধকার রুমে হাবিব আলমগীরকে উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে, হাত ও মুখ বাঁধা। সে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করেই চলেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। কি হতে চলেছে ওর সাথে কে জানে। হঠাৎ চারদিকে লাইট জ্বলে উঠে। চোখে আলো পড়তেই হাবিব চোখ খিচে বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে চারদিক পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় একটা আওয়াজ ওর কানে ভেসে আসে। সে সেই দিকে তাকিয়ে দেখে নিশম আর তান্নাজ। তাদের দেখে হাবিবের মুখ চুপসে যায়। নিশমতা কেমন আছেন মি আলমগীর? নিশ্চয়ই ভালো আছেন। তান্নাজ খারাপ হতে কতক্ষণ, একটু পর নিশ্চয়ই তিনি আর ভালো থাকছেন না। নিশম আহা আগেই ভয় দেখাও কেন? দেখা যাবে ভয়ের জন্য হার্ট অ্যাটাক করে বসল, তখন আমাদের সব প্ল্যানই বিফলে যাবে। তান্নাজ এহহ বললেই হলো। এত বছর ওয়েট করেছি শুধু এই দিনের জন্য, আর আজ যখন এই দিনটা পেয়েছি তখন ফুললি এনজয় করতে দাও না। নিশম তাও ঠিক। তা মি আলমগীর কেমন লাগছে শুনি?
অনেক তহ হল লুকোচুরি, অনেক দৌড়িয়েছেন আমাদের, ওইবার না হয় শাস্তির জন্য প্রস্তুত হন। এই বলে নিশম ওর বডিগার্ডদের ইশারা করতেই তারা হাবিবকে আরও উঁচু করে তার নিচে একটা পানির টাঙ্কি রাখে। নিশম ইশারা করতেই তারা ওর পায়ের বাঁধন আলগা করে আর নিজের হাতে ধরে রাখে। তারা দড়িটি একটু আলগা করতেই হাবিব নিচে নেমে যায় আর মুখ বরাবর পানিতে পড়ে। 2 মিনিট পানিতে রেখে নিশম আবার ইশারা করে, তাই তারা হাবিবকে আবার উঁচু করে। হাবিব জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিশম আবার ইশারা করতেই তারা আবার তাকে পানিতে ফেলে দেয়। এইভাবে চলে থাকে অনেকক্ষণ। তারপর তাকে একটা টেবিলের সাথে বেঁধে দেওয়া হয়। নিশম আর তান্নাজ দুইজন 2 হাতে একটা হাতুড়ি নিয়ে ওর সামনে আসে। তারপর সেই হাতুড়ি দিয়ে হাবিবের হাত ও পায়ে ইচ্ছামতো বাড়ি দিতে থাকে। হাবিব চিৎকার দিতে চায় কিন্তু পারে না, কেননা ওর মুখ বান্দা। তান্নাজ আর নিশম এত জোরেই ওর হাতে ও পায়ে পিটাচ্ছে যে ওর হাড় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার অতিক্রম, হাতের বিভিন্ন জায়গা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। নিশম আর তান্নাজ এইবার পিটানো বন্ধ করে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে আসে আর তার রক্ত পড়া জায়গাতে চেপে ধরে। হাবিব এইবার ছটফট করতে থাকে। একসময় ওর শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন নিশম আর তান্নাজ তার উপর কিছু বিষাক্ত সাপ ছেড়ে দেয়। সাপগুলো হাবিবের পুরো শরীর ঘুরে বেড়াচ্ছে। কয়েকটা সাপ অলরেডি নিজের ছোবল বসিয়ে দিয়েছে। হাবিব কাতরাতে থাকে আর কাতরাতে কাতরাতে একসময় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিশম আর তান্নাজ তা দেখে এক তৃপ্তির হাসি হাসে। আজ তারা নিজের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে, পেরেছে তাদের অপরাধীকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে। আজ হয়তো অনেকদিন পর তারা শান্তির ঘুম ঘুমাবে। 3 বছর পর ক্লিনিক থেকে বাসায় ফিরছে তান্নাজ। চারদিকে তুষারপাত হচ্ছে, এক শীতল হাওয়া বয়ে যাচ্ছে, চারদিক সাদা বরফে ঢাকা, এক অন্যরকম মণিমুগ্ধকর দৃশ্য। বেশ রাত হয়ে গিয়েছে, খালি রাস্তায় ড্রাইভ করছে তান্নাজ। আজ একটা ইম্পর্টেন্ট অপারেশন থাকায় অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রায় কিছুক্ষণের মধ্যেই সে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে পুরো ঘর অন্ধকার, এমনকি দরজার বাইরের লাইটও ঝালানো হয়নি। তান্নাজ ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে নেয়। তান্নাজ, নিশম, এই নিশম, কোথায় তুমি? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তান্নাজ বেশ কয়েকবার নাম নিশমকে ডাক দিল, কিন্তু তা নিশমের কোনো হুদিস নাই। যেই না তান্নাজ পিছনে ঘুরে ওর মাথার উপর নিশম গান ধরে দাঁড়িয়ে থাকে, তা দেখে তান্নাজ অবাকের শেষ পর্যায়ে। সে অবাক হয়ে বলে, তান্নাজ, নিশম, কি করছো এই সব? নিশম দেখতেই তহ পারছ কি করছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? তান্নাজ, এইসবের মানে কি? নিশম, জাস্ট গিভিং পানিশমেন্ট ইউ জান। তুমি যে ভুল করেছ তার শাস্তি পাবে না তা কিভাবে হয়? ভুলে যেও না, নিশমের ডিকশনারিতে মাফ বা ক্ষমা বলতে কোনো শব্দ নেই। নিশম খান শুধু ভুলের শাস্তি দিতে জানে, আর সেই শাস্তি হল মৃত্যু। তান্নাজ, তাই না? আমায় মৃত্যু দিবে তাই তহ? তাহলে দেখি কিভাবে মৃত্যু দাও আমায়। এই বলে নিশমের দিকে এগিয়ে যেতে থাকে আর নিশম পিছাতে থাকে। তা দেখে নিশম বলে, নিশম, আগে এগুচ্ছ কেন? যেখানে ছিলে সেখানেই দাঁড়াও, তা না হলে শ্যুট করে দিব। তান্নাজ, তা দাও না, মানা কে করেছে শুনি। এই বলে তান্নাজ আরও এগুতে থাকে আর নিশম এইবার না পিছিয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে তান্নাজ মুচকি হেসে এক হাত দিয়ে নিশমের হাত ধরে মুচড়ে ধরে, যার ফলে গানটা নিচে পড়ে যায়। তান্নাজ, ফাইজলামি করার জায়গা পাও না, যখন তখন ফাইজলামি। এইবার নিশম নিজের হাত ঘুরিয়ে তান্নাজের হাত ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, নিশম, ফাজলামো করছি না, তুমি ভুল করেছ তাই এমন করেছি। ভুল করেছ যখন একটু শাস্তি পাবে না তা কিভাবে হয়? তান্নাজ, কি ভুল করেছি শুনি। নিশম, প্রথম ভুল, তুমি আমায় সকালে গুড মর্নিং কিস দাও নাই। দ্বিতীয় ভুল, তুমি আজ আমায় নিজের হাতের কফি খাওয়াও নেই। তৃতীয় ভুল, আজ তুমি আমায় না বলে চলে গেছ। জানো বউয়ের এইসব ভুলের জন্য আমি কত কষ্ট পেয়েছি আজ। তান্নাজ, আহারে, কত বড় ভুল করে ফেলেছি না? আমার স্বামী বুঝি এতে অনেক কষ্ট হয়েছে তাই না? নিশম, হুম, অনেক। এখন আমাকে সব পুষিয়ে দাও। তান্নাজ, দাঁড়াও, পুষিয়ে দিচ্ছি।
এই বলে তান্নাজ নিজের পা দিয়ে নিশমের পায়ে জোরে এক পাড়া দেয়, যার ফলে নিশম তান্নাজকে ছেড়ে পা ধরে লাফাতে শুরু করে। তান্নাজ মাফিয়া গিরি ছেড়ে কি নটাঙ্কি গিরি শুরু করছ? নিশম ভুলে যেও না আমি কে, মাফিয়া ওয়ার্ল্ড ছাড়লেও মাফিয়া গিরি ছাড়িনি কিন্তু। তান্নাজ দেখতেই পারছি। নিশম তাই না, ওয়েট। এই বলে তান্নাজের সামনে গিয়ে ওর হাত মুছড়ে বলে, নিশম মাফিয়া গিরি দেখবা তাই তহ, এখনই দেখাচ্ছি। এই বলে নিশম তান্নাজকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। তান্নাজ প্রথমে ছুটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায় আর নিশমকে জড়িয়ে ধরে। কি হচ্ছে এইসব তাই ভাবছেন তহ? তাহলে আমি বলছি কি হয়েছে। হাবিবকে মারার পর তান্নাজ আর নিশম দুজনই মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দেয়, যে যার পেশাতে ছিল তা নিয়েই এগিয়ে চলতে থাকে। যেহেতু কেউ তাদের চেহারা দেখিনি আর চিনত না, তাই তাদের বেরিয়ে আসতে সহজ হয়েছে। কিন্তু এর মধ্যে নিশম আর তান্নাজ আলাদা হয়নি। নিশমের মনে তান্নাজের জন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করত, আর তান্নাজের বেলায়ও একই। দুইজন যে কখন দুইজনকে ভালোবেসে ফেলেছিল তা বুঝে উঠতে পারেনি। দুইজন যে দুইজনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। নিশম অবশেষে সব ভুলে তান্নাজকে প্রাপস করে আর তান্নাজও একসেপ্ট করে ফেলে। তারা যে দুইজন দুইজনকে ভালোবেসে তা রাহুল সাহেবকে জানালে তিনি এর প্রায় মাসখানেক পর নিশম আর তান্নাজের বিয়ে ঠিক করে, আর বিয়ে হয়েও যায়। দুইজন যে দুইজনকে অসীম ভালোবাসে তার কোনো সন্দেহ নেই। ভালোই কাটছিল তাদের দিনগুলো, কিন্তু এর মধ্যে রাহুল সাহেব মারা যান। তখন তান্নাজ একদম ভেঙে পড়ে। নিশম তখন তান্নাজকে সামলায়, আর তান্নাজকে ওই দেশ থেকে নিয়ে এসে পাড়ি জমায় স্কটল্যান্ডে, আর এইখান থেকে নিজের জীবন নতুন করে শুরু করে। একটি স্বচ্ছ কাচের ঘরে রকিং চেয়ারের উপর বসে আছে তান্নাজ আর নিশম। তান্নাজ নিশমের কোলে বসে ওর গলা জড়িয়ে ধরে বসে আছে। নিশম তান্নাজের কোমর জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে রয়েছে, কিন্তু তান্নাজ এক ধ্যানে সেই আকাশের দিকে তাকিয়ে তুষারপাত দেখছে। তুষারগুলো ফোঁটা ফোঁটা করে কাচের গ্লাসে এসে লাগছে, দেখতে বেশ ভালোই লাগছে। তান্নাজ ভাবশীল হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে। তান্নাজের সারা শব্দ না পেয়ে নিশম তান্নাজের দিকে তাকিয়ে বলে, নিশম এত মনোযোগ দিয়ে কি ভাবছে আমার জানপাখিটা? নেশা ভরা কণ্ঠে। তান্নাজ ভাবছি আমাদের জীবন কত পাল্টিয়ে গেছে। মাফিয়া ওয়ার্ল্ডের কিং এন্ড কুইন থেকে আজ তুমি আর আমি শুধু একজন ডাক্তার আর বিজন্যাস ম্যান। যেখানে আমাদের জীবনে ভালোবাসা বলতে কিছু ছিল না, যা ছিল সব ছিল ঘৃণা, সেখানে আজ আমাদের মধ্যে ভালোবাসা অফুরন্ত। আজ তুমি আর আমি দুইজন দুইজনের মধ্যে আবদ্ধ, সব হারিয়েও আজ আমরা পূর্ণ। নিশম তান্নাজের ঠোঁটে আলতো করে একটা কিস করে বলে, নিশম ভালোবাসা কি তা আমি তোমার সাথে দেখা হওয়ার পর থেকে জেনেছি। কখনো ভাবিনি আমি কাউরো প্রেমে পড়ব, কাউকে এত ভালোবাসব, কাউরো মধ্যে এমন আবদ্ধ হব। কিন্তু আজ আমি বলতে পারি যে তোমাতে আমি আবদ্ধ, আর সারা জীবন তোমাতেই আবদ্ধ থাকব। তান্নাজ আমিও যে তোমাতেই আবদ্ধ, আর এই আবদ্ধতায় আছে অফুরন্ত ভালোবাসা, যেখানে নেই কোনো ঘৃণা বা প্রতিশোধ। নিশম এইবার তান্নাজের ঠোঁটে গভীর চুমু দিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, নিশম আই লাভ ইউ মাই জান পাখি। তান্নাজ আই লাভ ইউ টু। নিশম এইবার তান্নাজকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায়। দুজনে ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। দুজন নিজেদের ভালোবাসায় মগ্ন হয়ে যায়, এক হয়ে যায় জনম জনমের জন্য। নদী যেমন সমুদ্র পর্যন্ত পৌঁছানোর জন্য নিজেই নিজের রাস্তা খুঁজে নেয়, সত্যিকারের ভালোবাসা ও এমন দেখতে যতই অসম্ভব হোক নিজেই নিজের পূর্ণতা পাবার রাস্তা খুঁজে নেয়, সময়ও বাধা হতে পারে না। সমাপ্ত।